মার্কেটে সো কল্ড স্পিরিচুয়াল পিপলের জন্য সবচেয়ে ইন্টারেস্টিং বই কি? অটোবায়োগ্রাফি অফ অ্যান যোগী। কেউ কেউ বলছিল ভিপাসানা ইজ দ্য পিউরেস্ট টেকনিক, যেটা দিয়ে সেলফ রিয়েলাইজেশন অ্যাচিভ করা যায়, গৌতম বুদ্ধা দিয়েছিলেন। গৌতম বুদ্ধা আরেকটা জিনিসও দিয়েছিলেন, শূন্য। শূন্য খুব রেয়ার মানুষদের দেওয়া হতো একটা টাইমে। আধ্যাত্মিক বিদ্যা সবসময় একটা পিওর কোয়েস্ট। বলা হয় দেয়ার আর 108 উপনিষদস। এই উপনিষদকেই বলা হয় বেদান্তা, বেদের অন্ত। তখন ঋষিঙ্গিরা বলছেন বেদের যে পার্টগুলি মন্ত্রতন্ত্র রয়েছে, যেগুলিতে কিছু অ্যাচিভ করা যায়, এগুলি ছাড়া বেদের যে নির্যাস, যা আসল দিকে মানুষকে নিয়ে যায়, সেগুলি পরে পরাবিদ্যার পার্ট। এন্ড দিজ আর বর্তমান যুগে যেগুলি প্রচার হলো বেদান্তা রূপে। গৌতম বুদ্ধা যখন নিজেকে এক্সপেরিমেন্ট করছিলেন ইনার ওয়ার্ল্ডে, একটা স্টেজে উনি গিয়েছিলেন যখন উনি রিয়েলাইজ করেন দিস হোল ক্রিয়েশন ইজ পিওর ভাইব্রেশন। নমস্কার, নাদ্দা কসমিক সাউন্ডের আরেকটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে আরো একবার স্বাগত। আর এই মুহূর্তে আমার স্টুডিওতে রয়েছে সাগর কুমার আচার্যি। নমস্কার সাগর। নমস্কার। আমি পানাপুকুর। আচ্ছা, আমি চাই সাগরের এক দু ফুটো জ্ঞানের আলো যেন এই পানাপুকুরে পড়ে, এবং পড়ার পর যেন আমি একটু সমৃদ্ধ হতে পারি। আচ্ছা, তো আমি তো ব্ল্যাঙ্ক হয়ে গেছি প্রথমেই। কেন? মানে এত সিরিয়াস কথা, জ্ঞানের আলো, পানাপুকুর, তো ভাবছি দেখি দিয়ে শুরু করি, কি কথা বলবো। তো একটু হালকা হয়ে নেই, একটা কাজ করি, উপনিষদের একটা শান্তি মন্ত্র দিয়ে স্টার্ট করি। ওকে। পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তি। এবার স্টার্ট করতে পারি আমরা। একদম, মানে আজকে আমার পার্টিকুলার কোনো টপিক নাই, একদম বলটা তোমার দিকে। তুমি আমাদেরকে যেরকম ভাবে গোল পয়েন্টের দিকে নিয়ে যাবে আমরা সেরকম ভাবে যাব, ঠিক আছে? ঠিক আছে। থিং ইজ দ্যাট আমার মনের মধ্যে শুধু এইটা একটা কিউরিওসিটি ছিল যে মেয়েদের বয়স আর ছেলেদের ইনকাম জানতে নেই কখনো। আমি যদিও তোমাকে হয়তো জিজ্ঞেস করতাম যে তোমার বয়স কত, কিন্তু দেখতে তুমি অনেকটা ইয়াং, কিন্তু দেখতে না শুধু। আচ্ছা, জেনজি, ঠিক আছে। জেনজি হঠাৎ করে এত স্পিরিচুয়ালিটির মধ্যে কিভাবে ডুবে গেল? স্টার্টিংটা কি? এটা তো বহুত লং স্টোরি, লং স্টোরিতে যাব না। শর্টে যদি বলতে হয়, অ্যাকচুয়ালি ছোট থেকে আই ওয়াজ কিউরিয়াস। বলেন একটা কোয়েস্ট, তো ইট ওয়াজ জাস্ট পিওর কোয়েস্ট, নাথিং স্পিরিচুয়াল অ্যাবাউট ইট। এমন কোনো স্পিরিচুয়াল ছিলামও না, ধার্মিক স্পিরিচুয়াল টাইপ, পুজো টাইপ এমন কিছুই না। এবার যদি আরেকটু চাইল্ডিশ ওয়েতে বলি কিভাবে ইভলিউশনটা হয়েছে, ছোট্ট থাকতে তো নর্মাল যা দেখতাম তো দেখতাম, কার্টুনস বাগেরা। একটা টাইমে আসলো কি, হিস্ট্রি টিভি 18 যে চ্যানেলগুলি থাকতো, ন্যাশনাল জিওগ্রাফি, ওইগুলিতে কসমস নামে একটা শো আসতো, যেখানে কসমস নিয়ে ডিসকাশন হতো, ব্ল্যাক হোলস বাগেরা এইসব। তারপর এনশিয়েন্ট এলিয়েন্স একটা প্রোগ্রাম আসতো হিস্ট্রি টিভি 18-এ। তো এইগুলি দেখতে খুব ভালো লাগতো। তো এখানে বিভিন্ন থিওরি নিয়ে আলোচনা করতো, তো একটা কিউরিয়াসিটি ন্যাচারাল আসলো আর কি। তারপর যখন একটু সায়েন্টিফিক মাইন্ড, সো কল্ড সায়েন্টিফিক মাইন্ড হতে শুরু করলো, আই স্টার্টেড কোয়েশ্চেনিং থিংস। আচ্ছা, পুজো কেন দেব, ভগবান টগবান এইসব কি, তো এগুলি তো কল্পনা। বিকজ ইন হিস্ট্রি টিভি 18 দে আর স্পিকিং কি এগুলি তো এলিয়েন্স। একটা টাইমে এলিয়েন্স এসেছিল, তারা দেখতে এরকম, তারা নলেজ ইম্পার্ট করেছিল, তো দে আর গডস, আমরা যাকে দেবতাস বাগেরা বলি আর কি। তো আমি এবার শিওর, আমি তো এবার জানি, টিভিতে দেখেছি, দিস থিংস আর ইমাজিনেশন অর মেবি এলিয়েন্স, এভরিথিং ইজ সায়েন্স। ছোট্ট একটা বাচ্চা সায়েন্সের আর কি বুঝতে পারে, যা থেকে ইনফ্লুয়েন্স হচ্ছে। তো এরকম মেন্টালিটি হয়ে গেল, ইটস অল অ্যাবাউট সায়েন্স, লেটস মি স্টাডি কোয়ান্টাম ফিজিক্স, সো কল্ড কোয়ান্টাম ফিজিক্স, যা তখন বোঝা যায় আর কি বাচ্চাদের মতো, টিভিতে যা কিছু দেখছি এটাই রিয়েলিটি। সো একটা রিভলিউশন আসলো আর কি, রেবেলিয়াস অ্যাটিটিউড, যে আমি কিছুই মানব না, কিছু আসে বিষয়। কিন্তু টার্নিং পয়েন্টটা হলো যে আই ওয়াজ নট অফ বিলিভিং কাইন্ড অফ পারসন। আমি কিছু বিলিভ করতাম না, জাস্ট আমার কোয়েস্ট ছিল, জানবো। তো এমন করতে করতে একবার কি হলো, আমি জানতে পারলাম বিবেকানন্দ এবং রামকৃষ্ণ পরমহংসদেবের যে কাহিনীটা, যে বিবেকানন্দ এরকম রেবেলিয়াস অ্যাটিটিউডের ছিল। তো এটা মনে ছিল যে বিবেকানন্দের একটা কাহিনী জানি, যে কিভাবে ওর মধ্যেও কোয়েস্ট এসেছিল আর কি কি হলো। কিন্তু এটা আরেকটু পরিণত লাভ করলো যখন একটা ডিবেট কম্পিটিশন হচ্ছিল। তখন তো স্কুলে ডিবেট হতো, তো ডিস্ট্রিক্ট লেভেল একটা ডিবেট কম্পিটিশন ছিল, ক্লিনলিনেস টু গডলিনেস। তো ভাবলাম ক্লিনলিনেস টু গডলিনেস, এটা নিয়ে স্টাডি করতে হবে, একটু স্টাডি করা শুরু করলাম। তখনই আরেকটা বিষয় কি ছিল, ছোট থেকে যেহেতু কোয়েস্ট ছিল, মাকে দেখতাম শ্রীমদ্ ভাগবত গীতা পড়তে, প্রতিদিন আসরের সামনে বসে পড়ছে।
আমি যখন পড়তে যেতাম এটা, মা বলতো না না এটা পড়া যাবে না, যদি ভুলভাল উচ্চারণ হয় তো পাপ হয়। ঠিক আছে। তো যখন ক্লাস 7-এ উঠেছি, একটু হাইটটা বেড়েছে, আলমারির উপর বইটা রাখা থাকতো। আচ্ছা, এখন তো আমি সর্বে আমি আমাকে হাইট বেড়ে গেছে, ধরতে পারবো বইটা নিলাম। আবার রেবেলিয়াস অ্যাটিটিউড, আই উইল প্রুভ এটাতে কিচ্ছু হয় না, এভরিথিং ইজ সায়েন্স। ওকে, পড়া স্টার্ট করলাম, একটার পর একটা চ্যাপ্টার। তখন আর কি বুঝবো, ক্লাস 6-এ মাত্র পড়ি, তবুও কিছু না কিছু একটা মাথায় আসছে যে আচ্ছা কিছু তো একটা ব্যাপার আছে এর মধ্যে। মাথায় কিছুই ঢুকেনি, তো মনে হচ্ছে কিছু একটা ব্যাপার আছে। আমার ডিবেটের জন্য প্রস্তুতি করতে হবে, একটু শ্লোক টোক আমি ঠিক আছে বিলিভ করি না, শ্লোক বললে প্রাইসটা তো পেয়ে যাবো কিছু, গডলিনেস ক্লিনলিনেস। তো ভাবলাম গীতাতে দেখি ক্লিনলিনেস নিয়ে কিছু আছে কিনা। আচ্ছা, ওই মাইন্ডটা তখন ধরতে পারিনি কি আছে গীতাতে, কিন্তু ঠিক আছে একটু মানে এখান থেকে নিয়ে একটা কোনো মতে গুজামিল যেটাকে বলে একটা বলে দিলাম আর কি। ঠিক আছে, প্রাইজ টাইজ পেলাম। প্রাইজে পেলাম স্বামী বিবেকানন্দের একটা বই, যুগ পুরুষ বিবেকানন্দ। তো ফার্স্ট বই আসলো, অথেন্টিক একটা বই, এটা পড়া স্টার্ট করলাম। এখানে একটা জায়গায় বিবেকানন্দ বলছে তোমার আধ্যাত্মিকতা এবং ভগবান যদি তোমার জীবনে দুঃখ দূর না করতে পারে, সেই ভগবানকে ছুঁড়ে ফেলে দাও। আমি তো খুব খুশি হলাম, এমনি আমি কিছু মানি না, আবার বিবেকানন্দ সাপোর্ট করছে, উনি একজন সন্ন্যাসী, তাহলে আমি ঠিকই আছি। তো এবার উনাকে আমার ভাল লাগলো, আমার মতো থিঙ্কিং, ভগবানকে ছুঁড়ে ফেলে দাও। তারপর আরো পড়া শুরু করলাম। এবার একটা কাহিনী পড়লাম বিবেকানন্দের। পরীক্ষার আগের দিন রাতে উনি খুব অ্যাংজিয়াস হয়ে ওঠেন যে হোয়াট ইজ অ্যাবাউট ফিলোসফি। তো উনি সবই পড়েছেন, বাট উনি জানতে চাইছেন আমি তো কিছুই জানি না, আমি তো পড়লাম। এমন একটা রেবেলিয়াস অ্যাটিটিউড উনার। এবার উনি কোনো কারণে, যা আমরা জানি কাহিনী, রামকৃষ্ণের সাথে ওনার দেখালো। এবার উনি রামকৃষ্ণকে জিজ্ঞেস করলেন যদি থেকে থাকে এমন কিছু যাকে তুমি ঈশ্বর বা ভগবান বলো, আই ওয়ান্ট টু সি ইট অর ফিল ইট। রাইট। রামকৃষ্ণ ও কি উত্তর দিল, ঠিক আছে তুমি কি প্রস্তুত? তো যা আমরা কাহিনী দেখি, উনি পা রাখলেন আর হি ফেল্ট সামথিং। এটাকে আমার প্রভাবিত করলো যে দেন হি চেঞ্জড। এমন একটা ইউথ যে বলছে যে ভগবানকে ছুঁড়ে ফেলে দাও যদি সে তোমার জীবনে দুঃখ কষ্ট দূর করতে না পারে, আর যে প্রশ্ন করার সাহস ছিল যে আছে কিনা, এর কাছে গিয়েছে কেউ উত্তর দেয়নি, হি ওয়াজ নট স্যাটিসফাইড। কিন্তু এখন এমন কি ঘটলো পা রাখার পরে যে সে চেঞ্জড হয়ে এবার সবকিছু ত্যাগ করে বেদান্তের প্রচার শুরু করলো, ঈশ্বর এইসবের প্রচার শুরু করলো। কেন, ওয়াই? সে প্রেসিডেন্সি কলেজে পড়াশোনা করতো, হি ওয়াজ আ ব্রাইট স্টুডেন্ট, এরকম কেন হলো? তো দেন আই স্টার্টেড রিডিং হিম। তারপর আবার ডিবেটের পরে ডিবেট আসতে থাকলো, পার্টিসিপেশন চলতে থাকলো। তখন গিয়ে মনের মধ্যে একটা জাগলো যে আর একটু ডিপে যাই। তারপর আমি হঠাৎ একদিন কিন্তু কোয়ান্টাম ফিজিক্স নিয়ে যে ছিল ধারণাগুলি, এগুলি তো মনে রয়ে গেছে, ইন্টারেস্টগুলি। তো যখন আস্তে আস্তে একটু বড় হলাম, হাতে আসলো স্মার্টফোন, আর মনে ছিল কোয়েস্ট। ইউটিউবটা খুললাম, সার্চ করলাম বেদান্তা এন্ড কোয়ান্টাম ফিজিক্স, এগুলি স্টার্ট করা শুরু করলাম। তো রামকৃষ্ণ মিশনের একটা ডকুমেন্টারি পেলাম যেখানে কনসিয়াসনেস, বেদান্তা এগুলি নিয়ে ডিসকাশন, একটা ডকুমেন্টারি টাইপ ছিল, হোয়াট ইজ দিস। তখন আমি বুঝিনি পুরোপুরি, কিন্তু ওয়ার্ডগুলি ফ্যাসিনেটেড ছিল, কোয়ান্টাম ফিজিক্স, কনসিয়াসনেস, বড় বড় ওয়ার্ড, এগুলি ভালো লাগলো। ভিডিওটার লাস্টে একটা জিনিস আমাকে খুব স্ট্রাইক করলো, এটা হচ্ছে বিবেকানন্দের লেখা কিছু বই, হিস্ট্রি বই পড়েছিলাম এগুলির নাম্বার পাওয়ার জন্য, জ্ঞান যোগা, কর্ম যোগা, ভক্তি যোগা, এগুলি। আরেকটা জিনিস স্ট্রাইক করলো, যখন গীতা ধরেছিলাম ক্লাস 6-এ, ওইখানে দেখলাম চ্যাপ্টার গুলি আছে, আচ্ছা কিছু কিছু জ্ঞান যোগা, ভক্তি যোগা, আর বিবেকানন্দ বলছে। এবার ভাবলাম গীতা তো বুঝিনি, উনি কি বলছে দেখি। তখন একটু ম্যাচুরিটি আসলো, ক্লাস 9-10-এ উঠে গেছি, কিন্তু কোয়েস্ট চলছিল, বাট এটার একটা ডাইরেকশন ছিল না আর কি, কিন্তু বিলিভিং ছিল না, তখনও মানবো না আমি কিছু, আমার কোয়েস্ট। তো তারপর যখন বিবেকানন্দের এই বইগুলি দেখলাম, আগরতলা প্রথমবার বইমেলাতে আসলাম, এখানে রামকৃষ্ণ মিশনের স্টল, গিয়ে কিনলাম আর কি, রাজযোগ, কর্মযোগা, ভক্তি যোগা, জ্ঞান যোগা। তো এখানে একটা ইনসিডেন্ট মনে পড়ে, ওখানে যে ভদ্রমহিলা ছিলেন যিনি সেল করছিলেন, উনি বলছিলেন এই বইগুলি নিয়ে কি করবে, তোমার তো বয়স ছোট, এই গল্পের বই আছে নিয়ে যাও। না না আমি এগুলিই পড়বো। তো ঠিক আছে কিনলাম, এগুলি পড়া স্টার্ট করলাম, খুবই প্রাঞ্জল ভাষায়, ইজি ভাষায়, বাচ্চারাও বুঝে যাবে এরকম ভাবে। আচ্ছা আচ্ছা, বুঝবে কিনা আমি জানি না, আমি বুঝেছিলাম হয়তো। তো এগুলি পরে খুব ভালো লাগলো। এবার ভাবলাম এগুলির সাথে গীতাকে তুলনা করি, সেম চ্যাপ্টার যেহেতু আছে, পড়া শুরু করলাম, আস্তে আস্তে প্রবেশ করতে শুরু করলো বিষয়। তখনও বিলিভ করছি না, বিকজ বিবেকানন্দের রিয়েলাইজেশন হয়তো হয়েছিল, আই ডোন্ট নো। তো আমার মধ্যে তো কোয়েস্ট রয়ে গেছে। এবার কি হলো, আমার মধ্যে ছোট্ট থেকে একটা ছিল কি, যে দেয়ার মাস্ট বি সাইন্টিফিক ওয়ে
যদি কিছু সত্যি থেকে থাকে এইসব, আমি তো দেখছি তুমি বলছো মেনে নিচ্ছি, আমি কিছুটা ওয়ে তো থাকবে, আর ওয়ে তখন আমি পাচ্ছি না, গীতা তো পাইনি, এখন পাই, তখন বুঝার ক্ষমতা ছিল না। তারপর বিবেকানন্দের যে একটা বই ছিল রাজযোগা, এটা পড়লাম। এটার মধ্যে বিবেকানন্দ স্টার্টেড ডিসকাসিং অ্যাবাউট প্রাণা, প্রাণাটা নাকি। আর এখানে কিছু লাইন ছিল মহাপুরুষদের সম্পর্কে, যে এই পৃথিবীতে যত মহাপুরুষ জন্মেছেন এই স্টেটগুলিতে একটা সাধারণ মানুষও অ্যাচিভ করতে পারে, যেতে পারে। ওকে, আমার খুব ইন্টারেস্টিং লাগলো। ঠিক আছে, সাম্যবাদ, সবার জন্য সম্ভব, তাহলে একজন দুজন না, তাহলে আমি ইন্টারেস্ট নিতেই পারি। রাইট, যদি তোমার জন্য শুধু সম্ভব হয়, বিবেকানন্দ স্পেশাল, দেন আমার কি দরকার? এবার এটা যদি বিবেকানন্দ বলে থাকে একজন এত জ্ঞানী সন্ন্যাসী, এটা সবার পক্ষে সম্ভব, ইট হ্যাজ আ পার্টিকুলার ওয়ে, ইফ ইউ ফলো ইউ ক্যান অ্যাচিভ দোজ স্টেটস। ঠিক আছে, তাহলে আমিও দেখি। এই বইটা পড়তে পড়তে লাস্টে দিয়ে বিবেকানন্দ মহর্ষি পতঞ্জলি, আচ্ছা, ওনার যোগা সূত্রার পুরো কমেন্টারি দিয়েছেন। এখান থেকে স্টার্ট হলো যাত্রা। তারপর জানলাম যোগা সূত্রার নাকি 4টা অধ্যায়। প্রথম চ্যাপ্টার ছিল সমাধিপাদা, তারপর সাধনাপাদা, বিভূতিপাদা, এট দ্য লাস্ট কৈবল্যপাদা। হোয়াট আর দিস? তারপর জানতে পারলাম দিজ আর দ্য মোস্ট সাইন্টিফিক ওয়ে টু অ্যাচিভ দ্যাট হুইচ উই কল্ড গড। আচ্ছা, তো এতটুকু ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট হয়, তখন আমি বিলিভ করছি না, লেখা আছে হয়তো হয়, নিজের সাথে ইন্টেলেকচুয়ালি ভালো লাগলো আর কি। ওকে, আমি এখনো চাইছিলাম এক্সপিরিয়েন্স করতে। তারপর ইউটিউবে সার্চ করলাম জিনিস, বেদান্তিক লেকচারস আসলো। ওকে, খুব ডিপলি শুনলাম, যে টেকনিক্স থাকে নীতি টেকনিক্স, যে ঠিক আছে তুমি এটা নয়, তুমি ওটা নয়, যা কিছু রয়েছে ট্রাই করলাম। ট্রাই করার পরে আত্মজ্ঞান তো হয়নি, হয়ে গেল ডিপ্রেশন। আচ্ছা, কেন ডিপ্রেশন হলো? আমার জানার কোয়েস্ট, আমি জানতে চাই। এখানেও পড়লাম নেতে। এখন দেখো ওই বাচ্চাটার কি হাল হয়েছিল, ওই 15-16 ইয়ার্স এর বাচ্চাটার। সে পড়লো ইউ আর নট দিস বডি, ওকে ফাইন। সে পড়লো ইউ আর নট ইউর নেম, তুমি তোমার নামও না, কারণ কি নাম তোমাকে দেওয়া হয়েছে। ঠিক আছে, সে বুঝলো। তুমি তোমার যত ধরনের পরিচয় আছে এগুলি না, তুমি বাঙালি, তুমি পার্টিকুলার রিলিজিয়নে জন্মেছ, এমন জায়গায় পড়ো, এত তোমার বয়স, এমন স্কুলে, এতটুকু তার ঠিক আছে। তারপর সেখানে লেখা যায় আস্তে আস্তে এইগুলি নীতি করতে করতে তুমি শূন্যতাতে পৌঁছে যাও। ঠিক আছে, পৌঁছলাম শূন্যতাতে, কিন্তু তখনও স্যাটিসফ্যাকশন তো আসলো না। মিন্স এটা এখনো এমন কিছু না, ইট ইজ নট দ্যাট। তো কি হলো, লাভ তো হলো না আমার কিছু। তখনও কোয়েস্ট, জানতে হবে। তারপর জানোই হাতে মোবাইল থাকলে, ইউটিউব থাকলে, যখন এইরকম কোয়েস্ট আসে, অ্যালগোরিদম খেলে। রাইট, অ্যালগোরিদম খেলে আসলো পরমহংস যোগানন্দ, আচ্ছা, ক্রিয়া যোগী, ফেমাস বই। তখন যখন তুমি সো কল্ড স্পিরিচুয়াল হো, তুমি সব কাইন্ড অফ বই পড়তে চাও। তো মার্কেটে সো কল্ড স্পিরিচুয়াল পিপলের জন্য সবচেয়ে ইন্টারেস্টিং বই কি? অটোবায়োগ্রাফি অফ এন যোগী। বাংলাতে এটা যোগী কথামৃত এখন ট্রান্সলেটেড হয়েছে। স্পিরিচুয়াল, আই এম স্পিরিচুয়াল, তখন সো কল্ড। মানে আমি কতটুকু স্পিরিচুয়াল, বইটা কিন্তু আমার ঘরে আছে, এরপর কিন্তু আমি জাস্ট হাফ পড়ে রেখে দিয়েছি। আচ্ছা, হ্যাঁ, মানে আমার না এটাতে ভীষণ অলসতা। এই যে তুমি বলছো, তুমি বলতে বলতে হয়তো আমি অনেক কিছু শিখে যাব, বুঝে যাব, কিন্তু নিজে পড়ার মধ্যে ভীষণ অলসতা। আমি জানি না এটা কেন। এটার জন্য যদি কোনো ওয়ে থাকে প্লিজ বলে দিয়ে যে ওই পডকাস্টার পরে। আচ্ছা, তো এবার কি হলো, এই অটোবায়োগ্রাফি অফ যোগী আসলো, পড়তে থাকলাম। তো একদিন একটা ডকুমেন্টারি দেখলাম লাহিড়ী মহাশয়। ইয়েস, লাহিড়ী মহাশয় ছিলেন খুবই নর্মাল পার্সন, আর নর্মাল পার্সনদের আমার খুব ভালো লাগে। যদি তুমি বলো সে বিশেষ, সেই অ্যাচিভ করতে পারে কোনো কিছু আধ্যাত্মিক, আমার তাতে কোনো ইন্টারেস্ট নেই। ওকে, যদি আমার মতন সাধারণ মানুষ অ্যাচিভ করতে পারে, তাহলে ইট ইজ রিলেভেন্ট টু মি, যেই হই আমি। ভেরি ট্রু, ঠিক আছে। তো এখানে পড়তে থাকলাম, উনার মানে ডকুমেন্টারিটা দেখলাম আর কি। তো দেখলাম উনি নর্মাল একজন পার্সন ছিলেন, সংসার করছেন, একজন বাঙালি ভদ্রলোক ছিলেন, আমাদের মতোই শার্ট প্যান্ট পরতেন, অফিসে যেতেন, ভালো একজন কর্মচারী ছিলেন, সম্ভবত রেল দপ্তরের। তো উনার জীবনের ঘটনা দেখলাম, পড়লাম, যা মানুষ দেখতেই পারে। যখন উনার রানীক্ষেতে ট্রান্সফার হলো এসব, এখানে ওনার সাথে একজন যোগীর দেখা হলো, নামটা আমি উচ্চারণ করবো না, এটা নিয়ে খুব ইউটিউবে চলছে। ওনার কিছু রিভিলেশনস হলো, কিছু কাহিনী আছে, এগুলি তার যাওয়ার দরকার নেই। তারপর আমার খুব ইন্টারেস্ট বাড়লো। তখন আরেকটু কিভাবে কানেকশন করতে পারি, রাজযোগা যে বইটা পড়েছিলাম বিবেকানন্দের, ওখানে একটা টার্ম শুনেছিলাম, ক্রিয়া যোগা। ওকে, আর এখানেও এসে যখন এই যোগী কথামৃত পড়লাম, অটোবায়োগ্রাফি অফ যোগী, সেম টার্ম ক্রিয়া যোগা। লাহিড়ী মহাশয়ে যা দেওয়া হলো ক্রিয়া যোগা।
লাহিড়ী মহেশের থেকে এগুলি তারপর ট্রান্সফার হতে থাকলো। তো আমার ইন্টারেস্ট জাগলো, বিবেকানন্দ ক্রিয়া যোগার কথা বলছে, ক্রিয়া যোগার মধ্যে ধ্যানের কথা উল্লেখ আছে। গীতার মধ্যে একটা চ্যাপ্টারই আছে ধ্যান যোগা, যেখানে শ্রীকৃষ্ণ বলছেন অর্জুনকে যোগীর লক্ষণ কি, ধ্যানের লক্ষণ কি, এসব। তারপর এনলাইটেন্ড পার্সনের লক্ষণ কি, তখন বুঝিনি, এখন বুঝতে পারছি। কিছু টার্ম ছিল, যোগারুরো হলে কি হয়, আচ্ছা, যোগে প্রতিষ্ঠিত হলে কি হয়, এই সবগুলি পড়লাম। আর সবগুলি কোথাও গিয়ে একটা কানেকশন হতে শুরু করলো। ওকে, বেদান্তার ছিল কি থিওরি, যা মাথায় ঢুকলো, আর ডিপ্রেশন। বিকজ আই হ্যাভ ট্রাইড ইট, বাট ইমেচুরিটির জন্য আমি কিছু ব্রেক করতে পারছিলাম। যা বলা হচ্ছিল থিওরিটিক্যালি তো বুঝলাম, ইন্টেলেকচুয়ালি, প্র্যাকটিক্যালি তো কিছু হচ্ছিল না। তারপর এটা আমাকে ইনফ্লুয়েন্স করলো এই বইটাও। তখন কি হলো, প্রচন্ড ডিপ্রেশন, এংজাইটি, জানতে পারছি না, চোখ বন্ধ করে বসে আছি। আর ছোট্ট থেকে আমার একটা স্বভাব ছিল, আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে চেয়ে থাকতাম। ওকে, ঠিক আছে, তো এমন লাগতো কি দেখছে আয়নার মধ্যে, আমাকে কি দেখছে, এমন একটা কোয়েস্ট। ঠিক আছে, খুব কিউরিয়াস কোয়েস্ট। তখন এটা শুরু করলাম, আমি কি ভেতর থেকে দেখছি এরকম কিছু, কারণ কি ইনফ্লুয়েন্স, বেদান্তিক ইনফ্লুয়েন্স। ঠিক আছে, কিন্তু এটা করতে করতে প্রচন্ড মাথা ব্যথা, কি করব, চোখ বন্ধ করে আছি, আমি তো নিজেকে দেখার ট্রাই করছি। বেদান্তা বলেন সেলফ রিয়েলাইজেশন, নিজেকে দেখো, আই বলতো রোল করতে পারছিলাম না, চোখ বন্ধ করে দেখার চেষ্টা করছি নিজেকে। এগুলি করতে করতে যখন আনসার পাচ্ছি না, প্র্যাকটিক্যালি কিছু হয়ে গেল, প্রচন্ড অ্যাংজাইটি এন্ড অল। এইবার আসলো আবার ইউটিউবে কি আসলো, আমি সার্চ করেছিলাম হোয়াট ইজ মুক্তি, বিকজ টার্মিনোলজি সব ব্রেনে চলে এসেছে, পড়েছি এই জন্য। ইউটিউব এসেছে হোয়াট ইজ মুক্তি, তো এক ভদ্রলোক সাদা দাড়িটারে নিয়ে পাগড়ি টাগড়ি পরে, আবার ইংলিশেও কথা বলছে। ইংলিশ বলে মানে তো ঠিকই আছে, সঠিকই বলবে হয়তো। আমার মনে কিন্তু কোয়েস্ট ছিল, আমার অ্যানালিসিস করার সময়ই নেই উনি সঠিক কি ভুল, দিস এন্ড দ্যাট। আর একটা বাচ্চার এগুলি জানার কথাও না, সমাজে কি চলে সঠিক আর ভুল। তার মনে হচ্ছে পিওর কোয়েস্ট, যার থেকে কোয়েস্ট মানে নিবারণ হবে সেখানেই যাবে। হোয়াট ইজ মুক্তি, যা বললো আমাকে স্ট্রাক করলো। ঠিক আছে, তারপর দেখতে শুরু করলাম। Suddenly he also started talking about Kriya Yoga. Wow. Then he was promoting something called Shambhavi Mahamudra Kriya. Shambhavi Mahamudra সাথে আমার কিছু আসে যায় না, ক্রিয়া আছে। আর ক্রিয়ার ইনফ্লুয়েন্স আগে হয়ে গেছে, বিভিন্ন বইটই পড়ে যে ক্রিয়া তো কিছু একটা জিনিস। পতঞ্জলিও বলছে, পতঞ্জলি কে অথেন্টিফাইড করলো, বিবেকানন্দ। তো তাই পতঞ্জলি ঠিক আছে ক্রিয়া বললো, আবার যোগানন্দ ক্রিয়া বললো, কোনো না কোনো ভাবে ধ্যান যোগের ক্রিয়ার কথাই বলছে। ঠিক আছে, তাহলে আমি মেনে নিলাম, ঠিক আছে ক্রিয়া ক্রিয়া, শুনতে শুরু করলাম। গেল এইভাবে 2-3 বছর, কোয়েস্টে অ্যাংজাইটি গেল বেড়ে। ইট স্টার্টেড রূপ নিতে শুরু করলো প্যানিক অ্যাটাকসের, বডিলি ম্যানিফেস্টেশন ফ্রম মাইন্ড। জানতে পারছি না, নলেজ আছে সো কল্ড, কিন্তু প্র্যাকটিক্যালি একটু কিছু ব্রেক হচ্ছিল না, একটা দম বন্ধ করা অবস্থা। এসব করতে গিয়ে পড়াশোনায় মন নেই, কারণ কি এরকম কোয়েস্ট, এত ইন্টারেস্টিং কোয়েস্ট আছে, আমি মানে মন বসছেই না, কি করব। তুমি তোমার সময় তোমার এজের যে ফ্রেন্ডরা ছিল, বা ধরো বাড়িতে মা বাবা টিচার, ওদের সাথে কখনো পরামর্শ করোনি এই বিষয়গুলো নিয়ে? আছে কাহিনী, আছে কাহিনী। আমি কোনো না কোনো ভাবে জিজ্ঞেস করার চেষ্টা করলাম, ইনডাইরেক্টলি। ডাইরেক্টলি গিয়ে টিচারকে জিজ্ঞেস করাটা আমি মনে করিনি ঠিক হবে, জিজ্ঞেস করার চেষ্টা করলাম ইনডাইরেক্টলি, কারণ কি ফিলোসফিও পড়ছিলাম। জেনারেলি আমি হিউম্যানিটিজ স্টুডেন্ট, ফিলোসফি সাবজেক্টটা নিয়েছিলাম, ইনফ্লুয়েন্স ছিল যে ভারতীয় দর্শন ইজ ভেরি গুড, দিস এন্ড দ্যাট, পড়তে শুরু করলাম। পেলাম না এরকম, যিনি টিচার আসতেন ফিলোসফির গতানুগতিক পড়াশোনা এগুলি, বাট যদিও এখানে বেদান্তিক ফিলোসফি ছিল, ইয়োগিক ফিলোসফি ছিল, সাংখ্যানে মীমাংসা সবই ছিল, আচ্ছা, কিন্তু স্পিরিচুয়ালি তারা দিতে পারবে না, থিওরিটিক্যালি ছিল সবকিছু, পরীক্ষা নাম্বার পাওয়ার জন্য যথেষ্ট। ইফ আই আস্ক হিম, বেদান্তা ফিলোসফি তো পড়ছি স্যার, এটার মাধ্যমে রিয়েলাইজেশন কিভাবে হবে? ইয়োগা ফিলোসফি তো পড়ছি, এটার মাধ্যমে কৈবল্য স্থিতিতে কিভাবে যাব? আর কিছু বলার নেই আর কি। ওকে, তাই আমি এগুলি চেষ্টাও করিনি, কিন্তু কোয়েস্ট। আর ইন্টারনেট থাকতে কাউকে জিজ্ঞেস করার প্রশ্নই ওঠে না আশেপাশের। আর দেখো, একটা টিনেজার কিন্তু নিজেই সব থেকে বড় জ্ঞানী, সে অন্যকে জিজ্ঞেস করবে না, তার একটা ইগো আছে। কিন্তু ইন্টারনেটের সামনে সে ঝুঁকে যাবে, ইন্টারনেটে এখানে কেউ তাকে দেখছে না, সার্চ করতে পারি, আমি সার্চ করলাম, জানতে থাকলাম, বাট এই বললাম না প্যানিক অ্যাটাকস, এবার মাথা থেকে চলে গেল সব রিয়েলাইজেশন। এবার প্যানিক অ্যাটাক থেকে বাইরে আসতে হবে। এবার কোনো কারণে সদ্গুরুর ভিডিও দেখছিলাম, তখন টার্গেট ছিল কি
কোনো কোর্স করা না, কোনো সম্ভাবী না, কিচ্ছু না। ক্রিয়া যোগা কি, হাউ টু মুক্তি, সেলফ শুনে শুনেই তো হয়ে যায় না, ভাবতো সে। তো শুনতে শুরু করলাম, তো সেখানে তো সদ্গুরু বলতো না ডিপ্রেশন, অ্যাংজাইটি, আমার এইগুলি দিয়ে কি, আমার লাগবে রিয়েলাইজেশন, এনলাইটেনমেন্ট, এইগুলি আত্মজ্ঞান, যা বড় বড় ওয়ার্ড ছিল। তো ওইগুলিকে আমি পাত্তা দিতাম না, এগুলি শুনতাম। কিন্তু কিভাবে জিনিসটা ঘুরলো, তখন যে অ্যাংজাইটি, প্যানিক অ্যাটাকস হঠাৎ স্ট্রাক করলো। শুরু করেছিলাম ঠিক আছে আত্মজ্ঞান, এনলাইটেনমেন্টের জার্নি দিয়ে, সদ্গুরুর ভিডিও দেখা, বাট আমি যেটাকে কোনোদিন পাত্তেই দিইনি, অ্যাংজাইটি, ইট ক্যান ক্রিয়েট অ্যাংজাইটি অ্যান্ড অল ফিজিক্যাল যে ম্যানিফেস্টেশন গুলি হয়, এটা মাথায় আসলো, যেটাকে আমি পাত্তেই দিইনি। আমার কাছে তো আছে উপায়। দেন আই হ্যাভ ট্রাইড ক্রিয়া। আর ক্রিয়ার ব্যাপারে আমাকে আর ইনফ্লুয়েন্স করার দরকার নেই, মার্কেটিং এর দরকার নেই, কিচ্ছুই নেই। সদ্গুরুকে চেনার আগে মার্কেটিং হয়ে গেছে, কোয়েস্টের থেকে পড়াটরা হয়ে গেছে। বাট এটাও দেখে নিয়েছি কিভাবে থিওরিটিক্যাল নলেজ, বেদান্তিক নলেজ আমাকে কোনোখানে নিচ্ছিল না। আর ভালো হয়েছিল এটা ফিজিক্যালি ম্যানিফেস্ট হওয়া শুরু হয়েছে, নাহলে হয়তো এভাবেই চলতো। ফিজিক্যালি ম্যানিফেস্ট হয়তো আমি উপায় খুঁজছিলাম কিভাবে এটা থেকে বেরোবো। নাথিং টু ডু উইথ গড এন্ড অল। আই ট্রাইড ইট এন্ড ইট ওয়ার্কড। আই ফেল্ট সামথিং। প্রথমবারের জন্য আমার লজিকের বাইরে, এবং আমি যতটুকু ভাবতে পারতাম, আমি এই শরীর নই, আমি মন নই, আমি এটা নই, ওইটা নেই, এগুলি তো ভাবনা। ভাবনাটার ঊর্ধ্বেও কিছু স্পর্শ করা যায়। আগে থেকে আমি কিছুই জানি না কি স্পর্শ করা যায়, কি মার্কেটিং, এতটুকু বাচ্চার কিছু বোঝার ক্ষমতাও নেই। আই ডিড সামথিং, সাম প্র্যাকটিসেস, ইট ইনভলভ সাম ব্রিদিং ওয়ার্ক এন্ড অল। ওকে, এন্ড আই অ্যাচিভড হোয়াট আই অ্যাচিভড, নট এনলাইটেনমেন্ট। আমার তখন মুক্তি কি আমার জন্য, অ্যাংজাইটি থেকে বের হওয়া। রাইট, ঠিক আছে। এটা আমি সাইকেল দিয়ে স্কুলে যেতাম, এত ঘোরাঘুরি করতাম, এসব পছন্দ করতাম, লাইব্রেরিতে যেতাম, বই পড়তাম, পাচ্ছি না। এখন মুক্তি আমার জন্য, মুক্তি কি, এগুলি করতে পারা। তখন থেকে আরেকটু ভাবলাম, যখন এটা করে রিলিজ পেলাম প্যানিক অ্যাটাক থেকে, তাহলে ভাবলাম ওই টাইমে আমার জন্য মুক্তি কি ছিল, যে আমি যা চাইছি তা করতে পারা, মানে সার্টেন বাউন্ডারিজ ব্রেক করা। আমি ঘরের মধ্যে বন্দী হয়ে গেছিলাম, কিছু করতে পারছিলাম না, তাহলে সার্টেন বাউন্ডারিজ ব্রেক করাই মুক্তি। তারপর যখন আর একটু বড় হলাম, ম্যাচুরিটি আসলো, ভাবলাম তাহলে মুক্তির কি স্টেজেসও থাকে। আচ্ছা, এইভাবে যখন আমি ফ্রিডমটা অনুভব করলাম, এতটুকু একটা বাচ্চা প্যানিক অ্যাটাক থেকে বেরিয়ে এত আনন্দ পেল, তাহলে এর উপরেও কি কিছু কিছু স্টেজেস থাকতে পারে সো কল্ড মুক্তির। তারপর আসলো উপনিষদস। ওকে, ব্যাকগ্রাউন্ড পতঞ্জলি যোগা সূত্র সবগুলি আছে। উপনিষদ কিন্তু থিওরিক্যালি আমি শুনেছি, ঠিক আছে, উপনিষদ এমন 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 পিনাকল অফ নলেজ, বেদার মধ্যে যা থাকে, পড়তে শুরু করলাম। তারপর আসলো উপনিষদের মধ্যে একদিন একটা উপনিষদ, মুন্ডক উপনিষদ। মুন্ডক উপনিষদের মধ্যে কথা হচ্ছে এমন একটা নলেজ, আমি কিউরিয়াস প্রথম থেকে, কোয়েস্ট, নলেজ টার্মটা খুব ভালো লাগলো, যদিও এগুলি সংস্কৃত টার্মে ছিল, বিদ্যা। ওকে, তো সাম ঋষি ওয়াজ দেয়ার। নাও কনটেক্সট, হু ইজ এ ঋষি, আগে থেকে পড়ছিলাম। আমি এখানে একটা জিনিস বলতে চাই, আধুনিক যুগে যখন আমরা দেখি কেউ স্পিরিচুয়াল, আমরা তাকে কি বলতে শুরু করি, টিটকারি দিয়ে যে সন্ন্যাসী হয়ে গেছিস, বাবা হবি, এগুলি। তো এই টার্মগুলি কেমন, কিন্তু কেউ কাউকে বলে না আর ইউ আর ঋষি। এখন কেউ এই টার্মগুলি ইউজই করে না, বাবা, সন্ন্যাসী, এগুলি অনেকেই ইউজ হয়। তো আমি যখন ঋষি সম্পর্কে জানতে পারলাম, আমি ভাবলাম ঠিক আছে, স্পিরিচুয়াল হলে কেউ কাউকে ঋষি কেন বলে, বাট হু ইজ দিস ঋষি, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন আ সন্ন্যাসী এন্ড আ ঋষি। দেখবে আমরা যদি মহাভারত, এইগুলির যে পৌরাণিক এপিসোডস গুলি দেখি, ঋষিরা সাধারণ মানুষ ছিলেন, যে সংসারে থাকতো, স্ত্রী, পুত্র, কন্যা সবই থাকতেন, যা মানে একজন হাউস হোল্ডার করে সবই করতেন। কিন্তু উনি একটা টাইমে এভাবে বসে থাকতেন, এভাবে একটা জলের পাত্র নিয়ে, সবই তো করছেন। বাট একটা সন্ন্যাসী যখন আমরা বলি, তাকে আমরা কি চিনি, সব ত্যাগ করে যে চলে যায় কিছুর সন্ধানে, ঠিক আছে। তো আমি ভাবলাম, কেউ যখন সংসারে থেকে কোয়েস্টে থাকে, তাহলে মানুষের কাছে কি ওয়ার্ডের অভাব আছে, সে জানে না যে সংসারে থেকে যখন কারোর মধ্যে কোয়েস্ট থাকে, তাকে ঋষি বলে। ঋষিরা এখন হারিয়ে গেছে। তারপর জানতে পারলাম যত বেদাস রয়েছে, স্ক্রিপচার্স রয়েছে, সবগুলি এসেছে ঋষিসদের থ্রুতে। হু আর দ্য ঋষিস? ছোট থেকে কি ছিলাম, আবার ঘুরে যাই সায়েন্টিফিক মেথড। I wanted to be a scientist. একটা বাচ্চার যার ড্রিম থাকে না, যে তুমি কি হতে চাও বড় হয়ে, তো ন্যাশনাল জিওগ্রাফিক দেখছি, কসমস সিরিজ দেখছি, এখানে বিভিন্ন বিজ্ঞানীদের জীবনী পড়ছি। আরেকটা ইনফ্লুয়েন্স ছিল, যখন ক্লাস 7-এই পড়ি,
একটা মেলা থেকে একটা বই কিনেছিলাম, এখানে খুব সহজ ভাষায় লুই পাস্তুর থেকে শুরু করে সবাই নাম ছিল। আর তখনই ক্লাস 7-8 বইয়ে লুই পাস্তুর টাস্তুর নিউটন সবাই নামই থাকে। খুব কিউরিয়াস আমি এখন। ওইখানে একটা লাইন ছিল, হয়তো একদিন এই বই পড়েই কোনো খুদে পাঠক হয়ে উঠবে এক বড় বিজ্ঞানী। ক্লাস 7-8 পড়া একটা ছাত্র যে এত কিউরিয়াস, কসমোস সিরিজ দেখছে, এনশিয়েন্ট এলিয়েন্স দেখছে, সো কল্ড বই পড়ছে, কি ভাল লাগবে। আমি তো সে ব্যক্তি, আমি তো হচ্ছে সে বিজ্ঞানী। তো এই ইনফ্লুয়েন্স গুলি ছিল। তো কোনো কারণে বিজ্ঞানী হয়তো হয়ে উঠলো না, নাই সায়েন্স নেওয়া হলো বিভিন্ন ইনফ্লুয়েন্সের কারণে। কিন্তু তারপর জানতে পারলাম যে ঋষি তারা সায়েন্টিস্ট ছিলেন। আচ্ছা, কি সায়েন্টিস্ট? মানে পদার্থবিদ্যা, কেমিস্ট্রি, রসায়ন, বায়োলজি এগুলি না, আরেকটা বিদ্যাও থাকে, অন্তর্জগতের বিদ্যা। আচ্ছা, তারাই অন্তর্জগৎ নিয়ে কাজ করছিলেন। এবার দেখা গেল ফিলোসফি, বললাম হিউম্যানিটিজের স্টুডেন্ট ছিলাম, ফিলোসফিতে একটা থাকে ভারতীয় দর্শন, আরেকটা থাকে ওয়েস্টার্ন ফিলোসফি। এবার এখানে হলো ঋষি, ঋষি কি সন্ধান করে? অন্তর্জগৎ নিয়ে। ওয়েস্টার্ন ফিলোসফি অন্তর্জগৎ নিয়ে করে। ভারতীয় দর্শন একটু আধ্যাত্মিক দর্শন, তাই বোঝাটা কঠিন। ওয়েস্টার্ন ফিলোসফিতে অল কাইন্ডস অফ থিংস তারা ডিসকাস করে। আচ্ছা, বাট এবার ঋষি অন্তর্জগৎ নিয়ে স্টাডি করে, ঠিক আছে, ওয়েস্টার্ন ফিলোসফিও করে। ওয়েস্টার্ন ফিলোসফি মাইন্ডে আটকে যায়। এবার ভারতীয় দর্শনের ইনফ্লুয়েন্স কি? দেয়ার ট্রু থিং ইজ বিয়ন্ড মাইন্ড। ঋষি অন্তর্জগতের, তাহলে পাশ্চাত্য দর্শনে যা বলছে তা তো ঋষিদের কাজ হতে পারে না। আর পাশ্চাত্য দর্শন থেকে এসেছে সাইকোলজি বা মনোবিদ্যা। যেহেতু এংজাইটি আমি দেখেছি, সেই মুহূর্তে আমি কিউরিয়াস ছিলাম, লাইব্রেরিতে গিয়ে বইও পড়ে নিয়েছি কিছু সাইকিয়াট্রিক বই, কিভাবে কি হয়। এই কিউরিয়াসিটি থেকে হয়তো পরবর্তীকালে যখন আমি কলেজে ছিলাম, যদিও আমি ইংলিশ অনার্স নিয়ে পড়াশোনা করেছি, আমার ইলেকটিভ ছিল সাইকোলজি। সাইকোলজিতে কিছু থিওরি পড়া পেলাম আর কি, কিভাবে এংজাইটি হতে পারে, বিহেভিয়ারাল থিওরি, তারপর বায়োলজিক্যাল থিওরি, যে বায়োলজিক্যাল কারণে হতে পারে, যখন নিউরাল প্যাটার্ন গুলি আমাদের ডিস্টার্ব হতে পারে, কোনো কারণে নিউরো ট্রান্সমিটার গুলি কিছু একটা হয়ে যায়, এগুলি আমরা কেমিক্যাল দিয়ে বাইরে থেকে হয়তো ঠিক করার চেষ্টা করতে পারি। আরেকটা হচ্ছে থটস এর কারণে। থটস যদি ঠিকঠাক না থাকে তো বিহেভিয়ারাল, এখানে কি করতে হয়, বিহেভিয়ারাল থেরাপি রয়েছে, বিহেভিয়ার ঠিক করতে হয়, থট প্যাটার্ন গুলির উপর কাজ করলে হয়তো কোনো সময় ঠিক হয়ে যায়। এগুলি আসলো মনে মনে। আবার ঘুরে যায় ঋষিতে, ঋষি এগুলি নিয়েও ডিল করে না, বিকজ বেদান্ত এবং দর্শন বলছে, পতঞ্জলি দর্শন বলছে, ইট ইজ বিয়ন্ড ফিজিক্যাল বডি। নিউরনস হলে ফিজিক্যাল জিনিস, ইট ইজ বিয়ন্ড ফিজিক্যাল বডি, and physicality is all about boundary, it's about chemistry. ফিজিক্স মানে যা বাউন্ডারিতে থাকে। একটা টার্ম পড়েছিলাম মেটাফিজিক্স যখন ফিলোসফি পড়ছিলাম স্কুল লাইফে। হোয়াট ইজ মেটাফিজিক্স? মেটাফিজিক্স ট্রান্সলেটস ইনটু বিয়ন্ড ফিজিক্স। হোয়াট ইজ ফিজিক্স? এনিথিং দ্যাট ইজ লিমিটেড, যার একটা বাউন্ডারি থাকে সার্টেন, তাই ফিজিক্সের মধ্যে চলে আসবে। তো সবগুলি কোথাও যেন একটা নির্দিষ্ট দিকে ডাইরেক্ট করছিল, সবগুলি মিলিয়ে যাচ্ছিল একটা নির্দিষ্ট দিকে। তারপর আবার ঋষিতে যখন ফিরে আসলাম, তো এভাবে পড়তে থাকলাম, তো জানতে থাকলাম, অনেকগুলি ঋষিদের নাম পড়লাম, মনে আবার আসলো একটা দুঃখ মনে, কেন কেউ স্পিরিচুয়াল লাইনে থাকলে সাধু সন্ন্যাসী এইসব টার্মে আমরা ইউজ করি, এটা ডেরোগেটরি টার্ম হিসেবে, কোনো মহান সম্মান নিয়ে আমরা কথা বলি না। বাট নো ওয়ান সেজ হি ইজ আ ঋষি। আর ঋষিকে ডিফেম করাও যাবে না, ঋষিদের যদি আমরা দেখি। তারপর পতঞ্জলি মহারিষি সম্পর্কে তো জানলামই, তো মান্ডক্য উপনিষদেও জানতে থাকলাম বিদ্যা সম্পর্কে। তো কোন এক ঋষি ছিলেন শৌনক ঋষি, আচ্ছা, আর আরেকজন ঋষি ছিলেন ঋষি অঙ্গিরা। আরো ঋষি ছিলেন শৌনক ঋষি, অঙ্গিরা ঋষি, তারপর আমি ভুলে গেছি ঋষির নাম। সিকোয়েন্সে ছিল কতগুলি ঋষির নাম, যে একটা পরম্পরায় নির্দিষ্ট একটা নলেজ তারা ট্রান্সমিট করছিল। তো সেখানে জানতে পারলাম আরেকটা বিষয়, আমি লাইব্রেরি খুব ভালোবাসতাম। শৌনক ঋষি সম্পর্কে জানতে গিয়ে ওইখানে পড়লাম, শৌনক ঋষি ছিলেন অনেক মস্ত বড় তৎকালীন সময়ের বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। আচ্ছা, বৈদিক ভারতের কথা, আজ থেকে হাজার হাজার বছর আগে। তখন বিশ্ববিদ্যালয়, নালন্দা টালন্দার নাম তো শুনেছি, কিন্তু এরকম বিশ্ববিদ্যালয়ের নাম তো শুনিনি। কিন্তু উপনিষদে ওইখানে বলছে যে ওনার কাছে নাকি কয়েকশো স্টুডেন্ট থাকতো। কিসের জন্য? সামথিং কল সেলফ রিয়েলাইজেশন, আত্মজ্ঞান, পরাবিদ্যা, অপরাবিদ্যা স্টাডিজ, এগুলির জন্য উনি একটা পুরো বিশ্ববিদ্যালয় তৈরি করে রেখেছিলেন। শৌনক মনির মধ্যে একদিন কোয়েস্ট আসলো যে এমন কি জিনিস থাকতে পারে, আমি সবই জানলাম স্টাডি করে, কিন্তু এমন কি জিনিস জানার থাকতে পারে যেটা জানার কোনো ইচ্ছেই থাকে না। শৌনক ঋষির মনে কোয়েশ্চেন আসলো,
এবার এরকম কোয়েশ্চেনের অ্যান্সার তৎকালীন সময়, এখনই ইউটিউব আছে, তৎকালীন সময় ইউটিউব তো ছিল না, তো লোরে থাকতো, প্রচলিত কথাবার্তা থাকতো, এমুক ব্যক্তির কাছে এই নলেজটা আছে বা এমুক ব্যক্তির কাছে আছে। ঋষি টার্মটা ছিল বোধহয় ঋষি অঙ্গিরা, আমার ভুল হতে পারে, আমরা কারেকশন করে নিতে পারি। সাপোজ হয়তো অঙ্গিরা ছিলেন। তো শৌনক মুনি ঋষি অঙ্গিরার কাছে গেলেন, কে জিজ্ঞেস করলেন এমন কি নলেজ আছে যেটা জানলে সব জানা হয়ে যায়। ওকে। তারপর কি হলো, এই ঋষি অঙ্গিরা ওনাকে ডাইরেক্ট অ্যান্সার বললেন না যে এই নলেজটা দিয়ে হয়ে যায়, উনি একটু অন্যভাবে শুরু করলেন। দেখো অঙ্গিরা, দুই প্রকার নলেজ আছে, তারা বিদ্যা বলে এটাকে। দুই প্রকার বিদ্যা আছে, পরাবিদ্যা এন্ড অপরাবিদ্যা। এবার যেহেতু এটা বৈদিক ভারতের কথা আমরা বলছি, একটা টার্ম আমি আগে থেকে শুনতাম সরস্বতী মন্ত্রের পূজায়, বেদ বেদাঙ্গ বেদান্ত, বেদ বেদাঙ্গ বেদান্ত, সেম টার্মটা আমি এখানে শুনলাম। আচ্ছা। তখন ঋষি অঙ্গিরা বলছে যে দুই প্রকার বিদ্যা আছে, পরাবিদ্যা এবং অপরাবিদ্যা। তো শোনক, তুমি শোনো, যে চার বেদ রয়েছে, ঋক সাম যজু অথর্ব, যে চার বেদ রয়েছে, এগুলি তার পাশাপাশি যে বেদাঙ্গ রয়েছে 6টি, জ্যোতিষ, কল্প, নিরুক্ত, এরকম করে 6টা বেদান্ত রয়েছে। এগুলির মধ্যে রয়েছে কিভাবে এই জগতের ওয়ার্ল্ডলি লাইফ এবং আদার ওয়ার্ল্ডলি লাইফে বিভিন্ন ভোগ্য পদার্থ লাভ করা যায়, আচ্ছা, মেটেরিয়ালিস্টিক গেইনস। আচ্ছা। এই নিয়ে ওইগুলিতে রয়েছে বিভিন্ন মন্ত্র, উপাচার, যাগ, যজ্ঞ, বলি। এইগুলি দিয়ে তুমি তোমার ডিজায়ার্স ফুলফিল করতে পারো। একটা ভালো ওয়ার্ল্ডলি লাইফ এবং আদার ওয়ার্ল্ডলি লাইফও যদি এগুলি চাও, ইউ ক্যান গেইন ইট। এবার এখানে আসলো আগের যে বেদান্তিক ইনফ্লুয়েন্স, ওইখানে বলছে এগুলির ঊর্ধ্বে যেতে, এখানে বলছে এগুলি করে এগুলি অ্যাচিভ করো। কনফ্লিক্ট এক্স্যাক্টলি। কিন্তু কনফ্লিক্টটা সে ঋষি গাইড করলো। হ্যাঁ, এখানে একটা জিনিস টাচ করতে চাই। এটা থেকে বুঝলাম যখনই তোমার মধ্যে পিওরলি কোয়েস্ট আসবে, নট ফ্রম ইনফ্লুয়েন্স, কিছুটা মেনে নিলাম, আর কোয়েস্টের তুমি অ্যান্সার পাচ্ছ না, ঋষিজ আর অলওয়েজ রেডি টু গাইড ইউ। আর ঋষিরা এমন সত্তা যারা কোনোদিন সিগনেচার রেখে জানি এই জিনিসটা আমার, আমি এটার পেটেন্ট নিলাম, তাদেরকে আমরা কোনোদিন হয়তো জানতেও পারবো না। অনেক ঋষিদের কথা তারা এমন ভাবেই মানে নিজের প্রচার করেনি, এমন একটা স্টেটে থেকেছেন, তারা খুবই ফ্রি ফ্লো ভাবে নিজেদেরকে ছেড়ে দিয়েছেন। whenever any sincere seeker would be there, maybe you belong to a particular religion or belief system, কিন্তু তোমার মধ্যে যদি একদিন আসে যে আমি যা বিলিভ করছি বা যেভাবে চলছি এগুলি দিয়ে অন্য কিছু হতে পারলেও আমার কোয়েস্টের অ্যান্সার আমি পাচ্ছি না, আর ইফ ইউ আর অনেস্ট যে আমার কোয়েস্টের অ্যান্সারটা জানতে হবে, তখন তুমি এই ইনফ্লুয়েন্সগুলি থেকে মানসিকভাবে দূরে থাকবে। কালচারালি ইউ ক্যান বি অ্যাটাচড, ইউ ক্যান ডু এনিথিং হোয়াট এভার ইউ ওয়ান্ট উইথ ডিউ রেসপেক্ট, বাট তুমি যদি সিনসিয়ার সিকার হও, অবশ্যই তোমার মধ্যে একটা কোয়েস্ট আসবে যে আমি কি জানতে চাই, হয়তো তুমি বলবে না। ইউ ক্যান বিলং টু এনি বিলিফ সিস্টেম, কোয়েস্টটা যদি সিনসিয়ার হয়, আর যদি তুমি কিছু মেনে না দাও যে এটাই উত্তর, এটাকে যদি না মানো, কোয়েস্টটা যদি থাকে, দেয়ার আর থিংস হুইচ উইল গাইড ইউ। তো ঋষিজ আর সাচ কাইন্ড অফ পিপল। তো সেখানে আমার তো কনফ্লিক্ট, এখানে বলছে সব ত্যাগ করো, এখানে বলছে এগুলি দিয়ে সব গেইন করা যায়, আশেপাশে দেখছো যাগ যজ্ঞ, দেখবে কারোর কোনো ইচ্ছা পূরণ করতে হলে বলি দিয়ে দেবো, এটা চড়াবো, এটা। এগুলি তো মানে ইচ্ছা পূরণের জিনিস, আবার এখানে বলছে এগুলির থেকে মুক্ত হয় এনলাইটেনমেন্ট। তো এত বড় কনফ্লিক্ট। তখন এত বড় একটা অথেন্টিক পার্সন ঋষি অঙ্গিরা বলছেন যে ঋষি শোনক, তুমি শোনো যে এইসব বিদ্যা অর্জন করা যেগুলি তোমাকে গেইনস দেবে, এইগুলি হলো অপরাবিদ্যা। ওকে, এবার একটা গুপ্তবিদ্যাও রয়েছে। সেই গুপ্তবিদ্যা কি? সেই গুপ্তবিদ্যা জানলে আর মনে কোয়েস্ট থাকে না। আচ্ছা, এবার তাকে বলা হলো সেই গুপ্তবিদ্যা হলো পরাবিদ্যা। ওকে, সে জিজ্ঞেস করলো পরাবিদ্যা সম্পর্কে আমাকে বলুন। এত সহজে কাউকে পরাবিদ্যা সম্পর্কে বলা যায় না। অপরাবিদ্যা সম্পর্কে খুব বলতে পারি, কিভাবে তুমি একটা চাকরি পেয়ে যাবে একটা পুজো করলে, এই প্রসেসটা করলে, এই প্রসেসটা করলে, কিভাবে তুমি আদার ওয়ার্ল্ডলি বিইংসদের ইনফ্লুয়েন্স করতে পারো তোমার কাজ করানোর জন্য। দেবাস, গণাস, যক্ষ, রক্ষ যেগুলি রয়েছে এগুলিকে ইনফ্লুয়েন্স করা যায়, বাট দিজ আর নট অ্যাকচুয়ালি স্পিরিচুয়ালিটি, দিজ আর আদার কাইন্ড অফ থিংস ইউ ক্যান এক্সপ্লোর। পরবর্তীকালে কেউ এইভাবে এটাকে অথেন্টিফাইড করেন, যদি আদার ওয়ার্ল্ডলি থিংসও কেউ এক্সপ্লোর করতে চায়, দ্য বেসিস শুড বি স্পিরিচুয়ালিটি। স্পিরিচুয়ালিটি তোমাকে গ্রাউন্ড দেবে এগুলি থেকে মুক্ত থাকা, তুমি হারিয়ে যাবে না। তোমার জাস্ট পিওর কোয়েস্ট, এই জন্য তুমি এগুলিকে এক্সপ্লোর করছো।
মিস্টিসিজম এন্ড স্পিরিচুয়ালিটি বোথ আর ডিফারেন্ট থিংস, এই দুইটা টার্ম যে চলে। তো অলওয়েজ যারা জেনুইন গুরু থাকেন, গুরু, যে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যায়, অস্তমা সদ্গময়া। তো গুরুর প্রকৃত গুরুর কাজই হলো আগে স্পিরিচুয়ালিটি, দেন ইফ ইউ আর এলিজিবল ইউ ক্যান গো ইনটু দ্য আদার ডাইমেনশনস অফ মিস্টিসিজম এন্ড দিস থিংস। ওইখানে এটা ক্লিয়ার হয়ে গেল। তাহলে যারাই সো কল্ড স্পিরিচুয়াল কোয়েস্টে জাগবে, এখানে এসে প্রবলেম হয়ে যায়। সব ধরনের ইনফ্লুয়েন্স আছে, তারা ভাবতে শুরু করে মিস্টিসিজম ইজ মাই অ্যান্সার। নো, দিজ আর থিংস ইউ ক্যান এক্সপ্লোর লেটার, আর যদি এক্সপ্লোর করো, দিজ আর নট স্পিরিচুয়ালিটি। আধ্যাত্মিক বিদ্যা সবসময় একটা পিওর কোয়েস্ট, পবিত্র কোয়েস্ট। পবিত্র পবিত্র কি এখানে আবার? someone said, some great being said, anything that can transform you, anything that can break your limitations is pure. Okay. এটা না যে এরকম এরকম এরকম, যা কিছুই তোমার কারেন্ট সিচুয়েশন থেকে ব্রেক করে তোমাকে অন্য কিছুকে এক্সপিরিয়েন্স করাতে ক্ষমতা রাখে, তাই পবিত্র। তাই আমি টার্মটা ইউজ করলাম, পবিত্র। তো এখানে জানলাম পরাবিদ্যা অপরাবিদ্যা সম্পর্কে। তারপর গোজ অন, ইট গোজ অন এন্ড গোজ অন। তারপর একটা উপনিষদ আসে, যেটা দেখো প্রাইমারি উপনিষদ হচ্ছে বলা হয় 11টা। প্রশ্ন, কেন, কট, মুন্ডক্য, মান্ডুক্য, এরকম করে কিছু উপনিষদ রয়েছে। বলা হয় দেয়ার আর 108 উপনিষদস। আচ্ছা, এই উপনিষদসকেই বলা হয় বেদান্তা, বেদের অন্ত। তখন ঋষিঙ্গিরা বলছেন বেদের যে পার্টগুলি মন্ত্রতন্ত্র রয়েছে, যেগুলিতে কিছু অ্যাচিভ করা যায়, এগুলি ছাড়া বেদের যে নির্যাস, যা আসল দিকে মানুষকে নিয়ে যায়, সেগুলি পরে পরাবিদ্যার পার্টে। এন্ড দিজ আর বর্তমান যুগে যেগুলি প্রচার হলো বেদান্তা রূপে, বেদের অন্ত। এবার কোন এক উপনিষদ রয়েছে, দিজ আর নট প্রাইমারি উপনিষদ। প্রাইমারি উপনিষদ 11টা। সেই উপনিষদটা সম্ভবত মুক্তিকা উপনিষদ। মুক্তিকা উপনিষদের মধ্যেই উল্লেখ পাওয়া যায় 108টা উপনিষদের। স্ট্রেঞ্জলি এই উপদেশটা কে পেল? মহান ভক্ত হনুমান। হনুমানের কাছে রিভিল হলো এই সিক্রেটটা। মূল রামায়ণে এটা পাওয়া যায় না। মুক্তিকা উপনিষদে এই ঘটনাটার উল্লেখ আছে যে হনুমানের মধ্যে একদিন কোয়েস্ট জাগলো, হে প্রভু, এমন কি কোনো বিদ্যা রয়েছে যা আমাকে মুক্ত করতে পারে, আমার সাক্ষাৎকার করাতে পারে? ভগবান রাম রিভিল করলেন, আছে। দেয়ার আর 108 উপনিষদস, এইগুলির মধ্যে মুক্তির সূত্র গাথা আছে। এভাবে হনুমানের কাছে রিভিল হলো। তো এখানে সিরিয়ালি নামগুলি রয়েছে। There are other kinds of Upanishads also. There are some Agama Upanishads also that talks about esoteric subjects, how to influence other things. এগুলিও রয়েছে। There they also talk about Kundalini energies, chakras. There are Dhyanabindu Upanishad, Yogabindu Upanishad. Yoga নিয়ে ওইগুলি আরো ডিটেইলে যায়। But the thing is that একটা লিমিটেশন বোঝার আছে। যখনই কেউ স্পিরিচুয়াল পাথে চলে আর স্ক্রিপচার্সকে এক্সপ্লোর করতে শুরু করে, একটা ভ্রম চলে আসে। নাও আই নো when you study Upanishad and Vedanta, and now you are studying Brahma Sutras. What is Brahma Sutra? Context is একটা রয়েছে উপনিষদ, 108টা উপনিষদের কথা যা বললাম। এবার বেদব্যাসা কি করলেন, এই উপনিষদগুলি থেকে কিছু সূত্র নিলেন, যেগুলি শুধু ডাইরেক্টলি পয়েন্টেড টু ইউর সেলফ রিয়েলাইজেশন, হু আর ইউ, এটাকে এক্সপ্লোর করে। এগুলি নিয়ে হলো ব্রহ্মসূত্র, যা ওই সুপ্রিম নলেজের জ্ঞান দেয়। ওকে, এবার এই ডিসকাশনটা যেহেতু করছি, একটা কানেকশন তৈরি করা উচিত, প্র্যাকটিক্যাল কানেকশন। যদি বলি ব্রহ্ম ব্রহ্ম, আর কেউ যদি বলে কলা কলা, পার্থক্য কিছু নেই। একটা কনটেক্সট থাকা উচিত। তো একটা ছোট্ট কনটেক্সট যদি দেই, এখন যদি দেখি এই সৃষ্টির মধ্যে গাছপালা হোক, সবকিছু যখন আমরা দেখি, একটা ন্যাচারাল ইন্টেলিজেন্স দেখতে পাওয়া যায়। আমি তো বানাচ্ছি না, গাছটাকে বড় করছি। নাও ইফ ইউ স্টাডি জুলজি, কেমিস্ট্রি, দিস এন্ড দ্যাট, তুমি বলবে অক্সিটোসিন আছে, এটা আছে, ওইটা আছে। ইয়েস, বাট এগুলিকে কি তুমি ফাংশন করেছো, কোডিং করেছো সফটওয়্যারটাকে, যে এই গাছটা এইভাবেই বড় হবে, এই হরমোনটা এইভাবে কাজ করবে, এই এনজাইমটা এইভাবে কাজ করবে, এইভাবে এটার নালিকা তৈরি হবে, এইভাবে এটার গ্রোথ হবে, সেল ডিভিশন হবে। কম্পিউটারকে আমি প্রোগ্রাম করলাম, কম্পিউটার বুঝলাম, আমার প্রোগ্রামিংয়ে চলছে, ওইটা তো আমি প্রোগ্রাম করিনি। তো অর্থাৎ ন্যাচারাল একটা ইন্টেলিজেন্স রয়েছে। এটাকে তুমি বিজ্ঞান বলো, যাই বলো, এটা তো স্বীকার করতে হবে, একটা ন্যাচারাল স্বাভাবিক ইন্টেলিজেন্স রয়েছে, যাই সবকিছু করেছে।
আমি যদি একটা পাতা কেউ এক্সপ্লোর করতে যাই, হয়তো বছরের পর বছর চলে যাবে, আমি এটাকে ফুললি এক্সপ্লোর করতে পারছি না ছোট্ট একটা পাতার মধ্যে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখলে। তো এত লেভেলের ইন্টেলিজেন্স, তাহলে এই ইন্টেলিজেন্সটা কি, কি নাম দেওয়া যায় তাকে? তাকেই কি তারা ব্রহ্ম বলছে? সামওয়ান ইজ কলিং দ্যাট ইন্টেলিজেন্স গড। মনে এটা আমি শুনেছিলাম সদ্গুরু থেকেই, তো মনে আসলো এভাবে তো কেউ গডের কথা বলেনি। বলেছে সবাই গড ইজ লাভ। আমি ভাবলাম লাভ, when I was in teenage, গড আমার জন্য লাভ ছিল না, অন্য কিছু ছিল। So God is love, আমার মনে এই জন্যই বলে ইউ আর মাই গড, তুমি মেরে রব হো, এরকম কিছু ডায়লগ আসে হয়তো, কারণ কি এইসব প্রচার হচ্ছে গড ইজ লাভ। গড ইজ কম্পেশন। কম্পেশন, আমার জন্য আমার মা খাবার বানায়, কম্পেশন। মা যতই অসুস্থ থাকে আমার জন্য করে, কম্পেশন। শি ইজ গড। এটা টিনেজারের জন্য মা গড মাথায় ঢোকেনি, এখন হয়তো ঢোকে। ইয়েস, দিস কোয়ালিটি ইজ ইন ইউ, ইউ আর মাই গড। বাট তখনও আমার তো প্রশ্নের উত্তর পাচ্ছি না, গড এইভাবে। তাহলে সবগুলি যা প্রচলিত ধারণা রয়েছে আমি প্রশ্ন করলাম। হয়তো একটা মেচিওর স্টেজে গেলে এগুলি আমরা রিলিভেন্ট করতে পারি সামাজিকভাবে, বাট তবু এটা পিওর নলেজ না এখনো, যে ব্রহ্মের কথা ওরা বলছে, হুইচ ইজ বিয়ন্ড এভরিথিং। তখন হঠাৎ করে বলল হি ইজ বিয়ন্ড অ্যাট্রিবিউটস, লাভ, কম্পেশন, দিজ আর অ্যাট্রিবিউটস, বাট দিস সুপ্রিম নলেজ, দ্যাট সুপ্রিম ইন্টেলিজেন্স ইজ বিয়ন্ড অ্যাট্রিবিউট। হঠাৎ করে আমার চোখে যে মহান যোগী শ্রীকৃষ্ণ, আই এম নট ডিভোটেড টু হিম। For me, he is the greatest manifestation of yoga, because সে পাহাড়ে গিয়ে বসে নেই, সে বসে বসে গুহায় সব ত্যাগ করেও যায়নি, সে রাজা। আর আমি এরকম ভাবে ইনফ্লুয়েন্স ছোট থেকে। If you are in everything, you are doing everything, then spirituality is relevant to me. সব করে যদি ত্যাগ করে চলে যাই, এটাও মহান। কারোর কারোর হবে, দোষের কিছু নেই। তুমি এটা চুজ করলাম, আমি ওটা চুজ করলাম। বাট যদি এটা সবার জীবনে আসতে হয়, ইট ইজ নট রিলিভেন্ট কি সবাই সব ত্যাগ করে চলে যাবে। আর এমনি তো আমরা কি ত্যাগ করতে পারি, এটা পরের কোয়েশ্চেন, এটা নিয়ে আর যাবো না। কিন্তু আমরা যদি এটা রিলিভেন্ট করতে যাই সবার জন্য, তাহলে আমার সাথে হতে হবে, আমি যদি চাকরি করছি, বিজনেস করছি, রিলিভেন্ট হতে হবে। শ্রীকৃষ্ণর থেকে বড় রাজা কে ছিল? ওনার কাছে সবই তো ছিল, বাট হি ইজ সুপ্রিম গড হেড, কেউ কেউ বলে। তো আমি এভাবে দেখলাম বিষয়টাকে। স্পিরিচুয়ালিটি যদি রিলিভেন্ট হয়, সবার জন্য রিলিভেন্ট হতে হবে। ভগবান রাম, উনি জঙ্গলে যেতে পারতেন আর গিয়েছেনও, বাট উনি রাজ্য শাসন করতে পারেন। আমি এভাবে দেখেছি। সো এভাবে আমি সবসময় দেখি যে কারোর কাছে আছে মানে সে স্পিরিচুয়াল নয়, এরকম হতে পারে না। যদি স্পিরিচুয়ালিটি রিলিভেন্ট হতে হয়, তাহলে সবকিছুর মধ্যে এটা রিলিভেন্ট হতে হবে। যে প্রসঙ্গে ছিলাম, এভাবে বললো যে ওর কোনো অ্যাট্রিবিউট নেই। এবার গীতাতে যে সুপ্রিম গডহেডের কথা বললাম, উনি বলতে শুরু করলেন গুণের কথা, সত্ত্ব, রজ, তম। আর উপনিষদে বলছে ত্রিগুণাতীত অবস্থা। ত্রিগুণাতীত অবস্থাতে নাকি ব্রহ্মের দর্শন হয়, তার কোনো অ্যাট্রিবিউট নেই। আরো শুনতে শুরু করলাম, তাহলে ত্রিগুণাতীত অবস্থায় সে ইন্টেলিজেন্স থাকে। সে ইন্টেলিজেন্স তাহলে কিছু করে না, কিছু করতে হলে গুণ থাকতে হয়। এভাবে কোয়েশ্চেন আসতে থাকলো, আর দেখলাম কোয়েশ্চেনের অলরেডি তারা অ্যান্সার দিয়ে রেখেছে। ওকে, বাট আলটিমেটলি এভাবে যেতে থাকলে অনেক যাওয়া যায় ইন ডিপ। যদি কারোর কোয়েস্ট থাকে, ইউ ক্যান এক্সপ্লোর ইফ ইউ ওয়ান্ট। বাট আলটিমেটলি যে প্রথমে বললাম যে একটা ভ্রম তৈরি হয়ে যায়, নাও আই নো। তো আমার একটা হয়েছিল এই স্টেজটা স্কুল লাইফে, স্বাভাবিক। এটা ক্লাস 9-10 এর কি হতে পারে, রাইট রাইট। তো ব্রহ্মসূত্র ক্লাস 10-11 যে স্টেজটা, একসাথে তো ডিপ্রেশন চলছে, এংজাইটি, এগুলি পরে পরে তো আসলো যে যদি ঠিক আছে এগুলি বুঝে নিলাম, নাও আই এম ব্রহ্মজ্ঞানী। আগে এত কষ্ট করে তাদের জানতে হয়েছিল, আমি তো জেনে গেলাম উপনিষদ পরে। আমার যারা ফ্রেন্ডস ছিল বা আশেপাশে চলছিলাম, তাদের মুখে তো এসব কথা নেই, আমি জেনে গেছি, নাও আই এম নলেজেবল। বাট আমার এংজাইটি তো যায়নি। তাহলে কিসের ব্রহ্মজ্ঞানী হয়ে গেলাম? আমি এবার কোয়েশ্চেন শুরু করলাম, কারণ আমি কিছু মানতে রাজি না, নিজে যা মানছি তাও না। ওকে, বাট যদি নেটটা খুলি, একটু উপনিষদ পড়ে নিলাম, একটু তান্ত্রিক স্ক্রিপচার্স পড়ে নিলাম, একটু চক্রা, একটু কুণ্ডলিনী দেখে নিলাম, এজিউম করতে শুরু করলাম নাও আই নো। ওকে, দিস ইজ আ ট্র্যাপ। কোনো স্ক্রিপচারও আছে এরকম কথা, আমি এক্স্যাক্টলি মেনশন করতে পারছি না, যেখানে গুরু শিষ্যকে উপদেশ দিচ্ছে যখন তোমার মনে হবে কথা শোনার পরে তুমি জেনে গেছো, তোমাকে বুঝতে হবে তোমার জানা বাকি রয়েছে।
তারপর একটা জিনিস বুঝলাম, স্ক্রিপচার্স যদি কারোর পড়তে হয় একটা উদ্দেশ্য নিয়ে পড়তে হবে, যে এখানে কনটেক্সটটা নেই, কি জানতে পারে। মনের বিভিন্ন স্তর রয়েছে যা জানতে পারে, মন, বুদ্ধি, অহংকার, চিত্তা, এরকম করে মনের অনেক ডাইমেনশনস রয়েছে যা জানতে পারে। আমরা কি এক্সপ্লোর করছি বর্তমান যুগে এডুকেশন সিস্টেমে? বুদ্ধি অর ইন্টেলেক্ট, এটাকে বেশি করে এক্সপ্লোর করা হচ্ছে। এটা মাইন্ডের জাস্ট একটা আসপেক্ট। ইন্টেলেক্ট অর বুদ্ধির কাজ কি? জিনিসকে অ্যানালিসিস করা, যা আমরা এখন করছি, আর ওই চাইল্ডটা, ওই টিনেজার ছেলেটা করছিল। সো কল্ড স্পিরিচুয়াল কোয়েস্ট থাকলে যেটা সবাই করার চেষ্টা করে, ইন্টেলেকচুয়াল ফেব্রিকেশন, অপারেশন, অ্যানালিসিস করা। ইন্টেলেক্ট বা বুদ্ধির ধর্ম কি? সবকিছুকে কেটে কুটে দেখা। এভাবে আমরা এক্সপ্লোর করি। অ্যানালিসিস এক প্রকারের কাটা, হয় তুমি মেন্টালি কিছু কাটছো, না হলে ফিজিক্যালি কিছু কাটছো। ফিজিক্যালি কাটার পরেও মেন্টালি অ্যানালিসিস করে মেন্টালি এটাকে কাটছো, পার্ট করছো, তারপর বোঝার চেষ্টা করছো। ইট ইজ ওয়ান ওয়ে অফ নোয়িং। কিন্তু ঋষিরা কি করতো? তারা এইগুলা লিমিটেশনস দেখতে পেরেছিল। ইন্টেলেক্ট ইজ ভেরি গুড, ইন্টেলেক্ট ছাড়া আমরা আজকে কিছুই করতে পারতাম না, বাট জানার কি আরো কিছু স্তর থাকতে পারে? মনের কি আরো কিছু এরকম ইন্টেলেক্টের মতো জিনিস থাকতে পারে যা আমরা হয়তো কোনো কারণে এক্সপ্লোর করছি না? আর ঋষি, যোগী, সিদ্ধাস তারা কিছু এক্সপ্লোর করেছে। মনে কোয়েশ্চেন আসলো এখানে। বা যদি টানি, হয় না এক্সপিরিয়েন্সড শাম্ভবী মহামুদ্রা, আমি তখন ভাবতাম ইন্টেলেকচুয়ালি বোধহয় বুঝতে হয়। আচ্ছা, প্র্যাকটিস তো করছি। যোগা সূত্রের মধ্যে পড়েছি যোগা কি, ইয়ম, নিয়ম, আসন, প্রাণায়াম, ধ্যান, ধারণা, সমাধি, প্রত্যাহার, এগুলি সম্পর্কে, অষ্টাঙ্গ যোগা সবকিছুই পড়েছি, জানিও সবকিছু। এরকম মেন্টালিটি আমি তো জানি সব, সম্ভবই কি আমিও জানি। ওকে, বসলাম আর ছোট্ট থেকে আয়নাতে দেখা, বসে বসে ভাবা, আই এম নট দিস বডি, আই এম নট দিস মাইন্ড, এটা এক্সপ্লোরেশন, আবার এংজাইটিও, আবার ব্রহ্মজ্ঞানীও। আমি তো মানে মিল খাচ্ছে না সবকিছু। ওকে, হয় না এক্সপ্লোর সম্ভবই। মাই অ্যাংজাইটি গন, প্যানিক অ্যাটাক সব চলে গেল, সব মানে ফিজিক্যাল ম্যানিফেস্টেশন। ওকে, তো ভাবতে শুরু করলাম এমন কি জিনিস এটা যা চলে গেল, মানে এমন একটা জিনিস প্র্যাকটিস করে। আমি তো হয়তো জানতাম যোগা সূত্র পরে কিভাবে যোগা করতে হয়, হটে যোগা প্রদীপিকার মধ্যে সবই পোস্টার্স রয়েছে, এক্সপ্লোর করলে ইউ ক্যান এক্সপ্লোর। আর আজকাল তো সব ধরনের যোগা চলছে, সান যোগা, মিউজিক যোগা, এই যোগা, বাট এগুলি কাজ তো করেনি পরেও। তো এই লিমিটেশনটা বুঝলাম, ব্রহ্মজ্ঞান জেনে গেলাম, বাট তবু অ্যাংজাইটি। তারপর আসলো মেইন জিনিস, যখন সম্ভবের মতো জিনিস, ক্রিয়ার মতো জিনিস এক্সপিরিয়েন্স করলাম, আই রিয়েলাইজড সামথিং, নট এনলাইটেনমেন্ট, ডোন্ট নো। আই বললাম না, মুক্তির হয়তো স্টেজেস থাকতে পারে, হয়তো কেউ আস্তে আস্তে মুক্তির বিভিন্ন স্টেজ অনুভব করতে পারে। আর এখন আমার কাছে এটা অবাকের কিছু নেই। ঈশাতে আমি যাদের দেখি, ভেরিয়াস পিপলস আর দেয়ার, যারা খুব স্বাভাবিক, এখানে চাকরি করছে, ওইখানে চাকরি করছে, সব করছে, ইনভলভড ইন এভরিথিং, এজ বাউন্ডারিও নেই, সবার মুক্তির কিছু না কিছু স্তর অভিজ্ঞতায় আছে। হয়তো এনলাইটেনমেন্ট অনেক বড় শব্দ, আমি এটা প্রয়োগ করতে চাই না, বাট মুক্তির বিভিন্ন স্তর। যদি ছোট্ট বাচ্চাটা মুক্তি পেতে পারে অ্যাংজাইটি দূরের পরে, এখন সাইকেল চালাতে পারে, তেমন মুক্তি সবার জীবনে আলাদা আলাদা স্টেজেস থাকতেই পারে। আজকে হয়তো তুমি একটা মেন্টাল ব্যারিয়ারে আছো, এটা থেকে হঠাৎ মুক্তি পেয়ে গেলে তোমার জন্য এটা মুক্তি, রাইট? হয়তো সেটাও ব্রহ্মজ্ঞান না, বাট তুমি মুক্তির ঝলক তো পেলে। তো সবাইয়ের হয়তো জীবনে অভিজ্ঞতা আছে মুক্তির বিভিন্ন স্টেজেসের, এটার থেকে আরেকটু আলাদা এই ধরনের মুক্তিটা। তারপর ভাবলাম, আগে তো ভাবছিলাম আই এম নট দিস বডি, আই এম নট দিস মাইন্ড, আই এম নট মাই থটস, আই এম নট দিস এন্ড দ্যাট। এটা কে অ্যানালিসিস করছিল? বুদ্ধি। আর বুদ্ধির তা বিষয়ই না জানার, যে জিনিসটার যা বিষয় না, সেই জিনিসটাকে জানতে পারে না, জানার ভ্রম উৎপন্ন হয়। এটা এভাবে বোঝানো হয়, তুমি শব্দ জানতে চাইছো, আর শব্দ হলো বিষয়, আর শব্দ বিষয়কে অনুভব করতে হলে কোন অর্গানটা ইউজ করতে লাগবে? কান। এটার জন্য ডিজাইনড। আমি চোখ দিয়ে শব্দকে বুঝতে চাইছি, ইলিউশন ক্রিয়েট হবে, মনে হবে জানি, অ্যাংজাইটি তো থাকবে, কারণ কি রিয়েল শব্দকে আমি জানতেই পারবো না চোখ দিয়ে। যদিও আমরা যদি মোবাইলে দেখি, সো কল্ড হোয়াটসঅ্যাপ সায়েন্টিস্টই যদি বলি আমি নিজেকে, আচ্ছা ইনফ্লুয়েন্স বিভিন্ন ধরনের, এইগুলি থেকে যদি বুঝা মিল দিয়ে আমি একটা যুক্তি দিতেই চাই। এখন নাকি কোয়ান্টাম ফিজিক্স বলে এভরিথিং ইজ ওয়ান এনার্জি, যা তুমি সাউন্ড হিসেবে শুনছো তাই অন্যভাবে লাইট, একভাবে দেখলে সেটাই লাইট, আরেকভাবে দেখলে এটাই সাউন্ড, আরেকভাবে দেখলে এটাই দিস এন্ড দ্যাট। শুধু কি দিয়ে দেখছো, কি দিয়ে গ্রহণ করছো, এটা থেকে তোমার ওইটা চেঞ্জ হয়ে যায় এক্সপেরিয়েন্সিয়ালি। চোখ দিয়ে দেখলে সেম সাউন্ডই লাইট,
কান দিয়ে শুনলে সেম জিনিসই হয়ে যায়, সেম ভাইব্রেশনই হয়ে যায় সাউন্ড, আর সেম ভাইব্রেশন হয়ে যায় লাইট। এই এক্সপ্লোর এখানে যদি কনটেক্সট আনি, আমি একবার ভিপাসানাতে গিয়েছিলাম, ওকে, বুদ্ধিস্ট মেডিটেশন। ইনফ্লুয়েন্স তো চলতে থাকে, তোমার কোয়েস্ট না। তো কেউ কেউ বলছিল ভিপাসানা ইজ দ্য পিউরেস্ট টেকনিক, যেটা দিয়ে সেলফ রিয়েলাইজেশন অ্যাচিভ করা যায়, গৌতম বুদ্ধ দিয়েছিলেন। গৌতম বুদ্ধ আরেকটা জিনিসও দিয়েছিলেন, শূন্যা। এটার কথা সবাই জানে না। কেন জানে না? এটার বেশি প্রচার হয়নি। শূন্য খুব রেয়ার মানুষদের দেওয়া হতো একটা টাইমে। আচ্ছা। তো সদ্গুরু এভাবে বলেন, বিভিন্ন কারণে শূন্য দেওয়া হতো না। গৌতম বুদ্ধ নাকি শূন্য দিয়েছিলেন তার খুবই ক্লোজ ডিসাইপলসদেরই। কিন্তু উনি যেহেতু ট্রাভেল করতে থাকতেন, আর তখন যারা মাসেস ছিল ওই মাসেসটা যেভাবে গ্রহণ করতে পারতো, ভিপাসানা ওয়াজ দ্য সেফেস্ট থিং, যে সবাইকে দেওয়া যেতে পারে। হি গেভ ভিপাসানা, যে এখন এটা খুব ফেমাস হয়ে গেছে ভিপাসানা। বাট শূন্য ইজ অলওয়েজ দ্য মানে মেইন থিং। অনেক ট্রেডিশনই ছিল, বাট খুবই সিক্রেট, এখনো সিক্রেট। ওকে, যা এর সাথে অ্যাডভান্স প্রোগ্রামে দেওয়া হয়। বিষয়টা কি, এটা আমরা পরে টাচ করছি। সম্ভাবী দেওয়া হয়, শূন্য দেওয়া, এগুলি আবার কি শিখি, ঠিক আছে, দেওয়া হয় আবার কি। যাক, কনটেক্সট আনলাম। তো ভিপাসানাতে যখন যাই, আমি সিক্রেট রিভিল করবো না টপিকগুলির, বাট যখন আমার কাছে জিনিস সামনে আসতে শুরু করলো, এক্সপ্লোরেশন গুলি, বুদ্ধিস্ট ওয়ে অফ লাইফও কোনো বিলিভিং লাইফ না। সব দেখো, সব পাথেরই একটা পরে একটা স্ট্যাগনেশন চলে আসে, বিলিভিং স্টার্ট হয়ে যায়, ফলোয়ার্স তো রয়ে যায়, তারপর ডিভিশন ক্রিয়েট হয়, যারা ওই পার্টিকুলার পার্টটাকে মেনটেন রাখতে চায় আর যারা বিলিভিং এর পাতে চলে যেতে চায়। এটা সবখানে রয়েছে, যে কোনো রিলিজনে রয়েছে, কিছু না কিছু পিওর সেগমেন্ট থাকে। তো ভিপাসানা ইজ দ্যাট পিওর সেগমেন্ট ইন বুদ্ধিজম, লাইক তান্ত্রিক বুদ্ধিজম ইজ দেয়ার, তিব্বতে যেটা চলে, তেমন ভিপাসানা একটা ঠিক। ভিপাসানা বুদ্ধিজমে ইট ইজ নট বুদ্ধিজম, ইট ইজ নট এন ইজম, ইটস এন এক্সপ্লোরেটরি পাথ। আর এক্সপ্লোরেটরি পাথের মেন্টালিটি আগের থেকে আমার মধ্যে রয়েছে, কারণ চলো এক্সপ্লোর করি। এখানে যে জিনিসগুলি এক্সপ্লোর হলো, সবগুলি মিলে গেল পতঞ্জলি যোগা সূত্রের সাথে। আচ্ছা, কই বুদ্ধা, কই পতঞ্জলি, কোন ট্রেডিশনই আলাদা, বেদান্তার থিওরির সাথে মিলে গেল। দো যে প্রিচ করছিলেন উনি ক্লেম করছিলেন না এই পাথগুলিকে, ক্রিটিসাইজই করছিলেন, বাট আমার মাইন্ড সবগুলিকে কোথাও ডটগুলি কানেক্ট করতে পারছিল, যে ডিফারেন্স কিছুই নেই। যদি পাথটা পিওর হয় এক্সপ্লোরেশনের, সেম জিনিসই তোমার এক্সপ্লোর হবে। এখানে যা কিছু বলছেন, সেখানে একটা কথা ছিল, গৌতম বুদ্ধা যখন নিজেকে এক্সপেরিমেন্ট করছিলেন ইনার ওয়ার্ল্ডে, একটা স্টেজে উনি গিয়েছিলেন যখন উনি রিয়েলাইজ করেন দিস হোল ক্রিয়েশন ইজ পিওর ভাইব্রেশন, পিওর এনার্জি। আর এটা একই এনার্জি বিভিন্নভাবে ভাইব্রেট করে বিভিন্নভাবে প্রতীত হচ্ছে, মনে হচ্ছে, প্রতীয়মান। সেম কথা ব্রহ্মসূত্রে, বেদান্তাতে। ওই যে একটা ভিডিও দেখেছিলাম, বললাম একটা ডকুমেন্টারি দেখেছিলাম, তখন বুঝিনি যে যেখানে রাজযোগা, কর্মযোগা, জ্ঞান যোগা স্ক্রিপচার গুলি জানলাম, সেখানেও সেম কথা ছিল। একই কনসিয়াসনেস ম্যানিফেস্ট হচ্ছে বিভিন্ন ভাবে। ডিপ হতে থাকলো জিনিসটি। একদিন সদ্গুরুর একটা ভিডিও দেখলাম। সদ্গুরু একদা যখন একটা ফার্ম ছিল সদ্গুরু, একদিন সদ্গুরু ওয়ালের মধ্যে পেন্টিং করছিলেন, যে ব্রাশগুলি থাকে না, যেটা রাউন্ড এন্ড রাউন্ড এইভাবে টানা যায়, তো এরকমই রঙের বালতিতে চুবিয়ে উনি ওয়ালে রাখলেন। খুবই গাঢ় হয় প্রথম দিক দিয়ে, উনি চলতে থাকলেন, আস্তে আস্তে এটা হালকা হতে থাকলো, মিলিয়ে গেল। হঠাৎ সদ্গুরুর একটা রিয়েলাইজেশন হলো, হয়তো রিয়েলাইজেশন এভাবেই হয়, হঠাৎ সদ্গুরুর একটা রিয়েলাইজেশন হলো, একই জিনিস প্রথমে গ্রস সাটেল হতে হতে মিলিয়ে গেল, কোথাও কানেক্ট হয়ে গেল স্ক্রিপচারের সাথে, যে সে একই তত্ত্ব যখন সব থেকে সূক্ষ্ম, যাকে আর সূক্ষ্ম করা যায় না, তখন সে ব্রহ্ম। সেই যখন গ্রস হতে থাকে সেই ক্রিয়েশন, ওকে, তখন একটা টান বললাম, যখন এই সবকিছু আত্মকারণে বিলীন হয়ে যায়, অর্থাৎ নিজেই নিজেতে বিলীন হয়ে যায়, অর্থাৎ সেই গ্রস এনার্জি যা এখন ম্যানিফেস্টেড আছে, বিভিন্ন ভাইব্রেশনে ভাইব্রেট করছে, তাই যখন মিলিয়ে যায় একদম সূক্ষ্মতায়, নিজের সূক্ষ্ম অবস্থায় পিওর স্টেটে চলে যায়, তাই ব্রহ্ম। আবার ভিপাসানা তো সেম কথা, সবগুলো মিলতে থাকলো। ভিপাসানা অনেক প্র্যাকটিক্যাল জিনিসও ছিল, যা রিয়েলাইজেশন ছিল, বাট যার যার পাথ না বলা ঠিক, এটার পিউরিটি মেনটেন করা দরকার। সব পাথ যখন এক্সপ্লোর করলাম, ভক্তি যোগা থেকে শুরু করে সবই পড়লাম, তারপর দেখলাম সদ্গুরু ইজ দ্য আলটিমেট অ্যান্সার ফর মি। আচ্ছা, হয়তো সদ্গুরুকে অন্যরা এইভাবে পারসিভ করে না, সদ্গুরু বলেন আই এম নট আ স্ক্রিপচার কাইন্ড অফ আ পারসন। তারপর বুঝলাম যে অনেকে প্রশ্ন করে, সদ্গুরুর হঠাৎ 25 বছরে কোনো কিছু না করে কিভাবে ওই ব্রহ্মস্থিতির এক্সপিরিয়েন্স হয়ে গেল, যে আই এম এভরিথিং। থিওরিটিক্যালি বেদান্তাতে আছে, সদ্গুরু তো কোনো প্র্যাকটিসই করেনি। পতঞ্জলি যোগা সূত্রাতে এটা নিয়ে পতঞ্জলি বলছেন
যোগের অবস্থার লক্ষণ বলতে গিয়ে উনি বলছেন অন্তিমের লক্ষ্য হলো নির্বিকল্প সমাধি লাভ বা কৈবল্য স্থিতি প্রাপ্তি। আবার ভগবদ গীতার মধ্যে একটা চ্যাপ্টারের মধ্যে শ্রীকৃষ্ণকে যখন অর্জুন শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করলেন, হে কেশব, এত যে জ্ঞান আমি পেলাম, আমি যদি আধ্যাত্ম পথে চলতে চলতে, অ্যাজ ইট ইজ এভাবে বলেনি, ষাটটা এটা, আমি যদি আধ্যাত্ম পথে চলতে চলতে কোনো কারণে বিদেহ প্রাপ্তি হই, কোনো আমার দেহ ছুটে যায়, তাহলে কি ছিন্ন মেঘের মতন সব হারিয়ে যাবে আমার এত যে প্রচেষ্টা ছিল? শ্রীকৃষ্ণ বলছেন, না হে সখা, এই পৃথিবীতে যারাই এই কোয়েস্টের পথে চলে তাদের এটা সঞ্চয় থেকে যায়, পরবর্তী যদি সে কোনো ফিজিক্যাল ফর্ম পায়, কোনো বডিতে সেই কনসিয়াসনেসের প্রবেশ ঘটে, এটা নিয়ে আমরা আলোচনা করব একটু পরেই, যদি কোনো কনসিয়াসনেসের প্রবেশ ঘটে সে পারবেই না, সেই কোয়েস্টে চলতে শুরু করবে, সেই সামাজিক পরিস্থিতি অনুযায়ী সে চলবে, বাট আস্তে আস্তে তাকে ন্যাচারাল ইন্টেলিজেন্স ওই পথে নিয়ে যেতে পারবে। অনেকে কোশ্চেন বললেন কি ন্যাচারাল ইন্টেলিজেন্স? যদি একটা পাতাকে সে ইন্টেলিজেন্স ডিজাইন করতে পারে, আমি তাকে ঈশ্বরও বলবো না, একটা পাতাকে ডিজাইন করতে পারে, এত বড় ক্রিয়েশন ক্রিয়েট করতে পারে, তার মধ্যে এতটুকু ইন্টেলিজেন্স থাকবে না যে এখানে যদি সত্যি অন্য কোনো বডিতে কেউ যায়, এই বডিটা শেষ হওয়ার পরে তার যে কার্মিক প্যাটার্ন রয়েছে এটাকে কন্টিনিউ করবে? সেটাই ন্যাচারাল ইন্টেলিজেন্স। আমার ভাবতেও লাগবে না, এটার জন্য আলাদা ইন্টেলিজেন্স রয়েছে, ফাংশনিং ইন্টেলিজেন্স রয়েছে, এভাবে এটা কাজ করে, খুবই সায়েন্টিফিক প্রসেস। তারপর জানলাম পতঞ্জলি বলছেন যে এমনিতে তো অষ্টাঙ্গিকা পাথ আছে, এই সাধনা করো, ওইটা করো, ওইটা করো। কোনো ব্যক্তি যদি ওই স্টেজ পর্যন্ত পৌঁছে যায় আগেই, কোনো কারণে শরীর ছুটে যায় বা অন্তিম অবস্থাও প্রাপ্তি হয়েছে কৈবল্য স্থিতি, কোনো কারণে যদি সে আবার শরীরে কোনো কারণে কোনো প্রজেক্ট কমপ্লিট করতে, প্রজেক্ট ইন দ্য সেন্স কি তার যা বাকি রয়েছে কমপ্লিট করতে আসে, এমন অবস্থা একদিন হতে পারে সে কোনো প্র্যাকটিসেস ছাড়াই হঠাৎ ওই স্টেট যখন লাইফ মনে করবে এটা অ্যাপ্রোপ্রিয়েট, ফিজিক্যালি হি ইজ রেডি, এনার্জেটিক্যালি হি ইজ রেডি, তার লাইফ সিচুয়েশন রেডি, এটা আবার রিভিল হয়ে যাবে। আমি আমার অ্যান্সার পেয়ে গেছি সদ্গুরুর সাথে। এটা কেন হলো ওই বয়সে, উইদাউট এনি প্র্যাকটিসেস এন্ড অল। বাস। তো এভাবে যারা কোয়েশ্চেন্স করে, হয়তো দে আর নট স্ক্রিপচার কাইন্ডস অফ পারসন। সদ্গুরু বলেন আমি স্ক্রিপচার কাইন্ড অফ পারসন না, তার অনেক এলিগেশনস লাগায়। তুমি যদি স্ক্রিপচারের সার জেনে যাও, সদ্গুরুর সার জেনে যাবে। এনিওয়ে সদ্গুরু ইজ নট ফর স্ক্রিপচার। স্ক্রিপচারের জন্য আচার্য রয়েছে, পণ্ডিত রয়েছে, বাট আচার্য এন্ড পণ্ডিত ক্যান নট টেক ইউ টু দ্য রিয়েলাইজেশনস। এই পথে চলতে গিয়ে যে ভ্রমটা তৈরি হয়, আমি জেনে গেছি স্ক্রিপচার পড়তে গেলে এটা থাকলেই হলো, মাথা না পড়লে খুব ভালো, ইউ ক্যান ডু ইনার ইঞ্জিনিয়ারিং। বাট যদি কোনো কারণে আমার মতনই কোয়েস্ট থাকে, আমি তো পড়তে চাই, রিয়েলাইজ দ্য লিমিটেশন এট দ্য এন্ড। আটকে থেকো না, পড়ো, কোয়েস্টটাকে মেটাও। যখন আমরা ওয়েস্টার্ন ফিলোসফির সাথে তুলনা করি, তারা খুব বড় বড় বলে কান্ট, হেগেল, এইসব এইসব, আমাদের কাছে এর থেকে গভীর রয়েছে, তারা মাইন্ডে আটকে গেছে। আই থিঙ্ক দেয়ারফর আই এম, এগুলি খুবই চাইল্ডিশ বিষয়। যখন ইউ স্টাডি ইন্ডিয়ান স্ক্রিপচার্স, ফিলসফি এন্ড অল, এই অর্থে পড়ো, তুমি ওয়ার্ল্ডকে দেখাও আমাদের কাছে কি রত্ন রয়েছে, কতটুকু ডিপে এগুলি যেতে পারে। এখনই হয়তো অনেকে রিয়েলাইজ করতে পারে যে এগুলি কি ডিপে যেতে পারে। দে আর নট টকিং অ্যাবাউট থটস, মাইন্ড, অ্যাকুমুলেশনস, প্যাটার্নস এন্ড অল। এইগুলির বিয়ন্ডেও কিছু ওরা টাচ করছে যা ওয়েস্টার্ন ফিলোসফি কাছেও নেই। এই অর্থে ইউ ক্যান স্টাডি, ইউ ক্যান বি আ স্কলার, এতটুকু কিন্তু এটা স্বীকার করো, আই এম আ স্কলার অর পণ্ডিত, আই এম নট আ গুরু, আই এম নট আ সদ্গুরু। সদ্গুরুর সাথে হয়তো স্ক্রিপচার নিয়ে ডিবেট করলে সদ্গুরু কিছু বলতেও পারবেন না, হি ডাজন্ট নো সংস্কৃত, দিস এন্ড দ্যাট, বাট যা সার সে ওটা আপনাকে দিতে পারে। সেই জায়গা চলে আসে তন্ত্র। কারণ কি, আমি এখানে একটু ডিসোসিয়েট করে নিই নিজেকে। আই এম নট দ্য রিপ্রেজেন্টেটিভ অফ ঈশা ইন এনি হাউ। আমি সবার মতনই একটা এমন ব্যক্তি যার মনে কোয়েস্ট ছিল এবং আছে, এবং আমি জাস্ট এক্সপ্লোর করছি, এবং করতে করতে আমি সবকিছু বুঝার পরে বুঝলাম সদ্গুরু ইজ দ্য অ্যান্সার ফর মি, মেবি নট ফর ইউ। ইউ কন্টিনিউ ইয়ার এক্সপ্লোরেশন। রাইট রাইট রাইট। তো আমি যা বলছি তার সম্পূর্ণ দায়িত্ব আমার নিজের। এখন যা বলছি ইট ইজ নো ওয়ে অ্যাসোসিয়েটেড উইথ ঈশা, আর আমি ঈশাকে রিপ্রেজেন্ট করছি না, জাস্ট আমি এখান থেকে উপকার পাচ্ছি এবং পেয়েছি, এজন্য আমি বলছি। তো এই যখন এভাবে দেখলাম, তো তখন আমি এক্সপ্লোরেশন করছিলাম, তাহলে গুরুর মানে কি? তাহলে গুরু স্ক্রিপচারও জানে না, একজন সদ্গুরু স্ক্রিপচারও জানে না, বাট সার জানে, এটা আমার রিয়েলাইজেশন হয়ে গেছে। কারণ কি, আই হ্যাভ স্টাডিড, বিভিন্ন প্রোগ্রাম করার পর আমি রিভিল করবো না, অনেকে প্রোগ্রাম করে হয়তো এই অ্যাসপেক্ট গুলি রিলেট করতে পারবে না, বিকজ দিজ আর সামহাউ ইন মি, বিকজ অফ মাই স্টাডি অ্যান্ড এবিলিটি টু কানেক্ট দ্য ডটস। তো এভাবে আমি বুঝলাম
তাহলে হোয়াট ইজ দিস ট্রান্সমিশন? এই যে বললাম সাম্ভাবী দেয়, শূন্যা দেয়, হোয়াট আর দিস? I realized Vedanta, Tantra, Kriya Yoga, Bhakti Yoga, nothing can exist separately. তাদের সেপারেট এন্টিটি নেই। এই অ্যানালিটিক্যাল মাইন্ড এগুলি এভাবে এক্সপ্লোর করে। ইট ইজ লাইক কি শুধু বাল্ব দিয়ে চলবে না, ফিলামেন্ট লাগবে, তার সাথে ইলেকট্রিসিটিও লাগবে, সবগুলো মিলতে হয়। এটা একটা রিয়েলাইজেশন আসলো। তারপর বুঝলাম একজন গুরুর এবিলিটি কি। হি ক্যান ইম্পার্ট ইনটু ইউ, বীজ বপন করতে পারে গুরু। সেই গুরু, ভারতে এরকম অনেক গুরু রয়েছেন, অতীতেও ছিলেন, এখনো আছেন, শরীরে আছেন, শরীরে নেই। তারা দেয়, কি দেয়? ট্রান্সমিশন, দীক্ষা। হি ক্যান ইম্পার্ট আ সিড ইনটু ইউ। এবার এই কথাগুলি একটু ইলজিক্যাল লাগছে না? আমি ভাবি আজ থেকে যদি 1000 বছর আগে আমি এগুলি বলতাম, ঠিক আছে, তখন এগুলি বুঝতাম না। এখন তো খুব ইজি ইম্পার্ট করা। তুমি একটা মোবাইল নাও, আমি আমার মোবাইলটা নেই, কি ডেটা লাগে তোমার, আমি দিয়ে দেবো। কোথাও যোগিক লোরে বলা হয় ইউ ডু নট নিড টু স্টাডি এনি স্ক্রিপচার্স, ইফ ইউ জাস্ট রিসিভ সামথিং, সাম প্র্যাকটিসেস এন্ড সাম থিংস ফ্রম ইউর মাস্টার, তুমি প্র্যাকটিস করতে থাকো, সঠিক টাইমে সমস্ত স্ক্রিপচার্স তোমার মধ্যে অবতীর্ণ হয়ে যাবে, প্রকটিত হয়ে যাবে ভিতর থেকে। বিবেকানন্দ যেটা বলে ম্যানিফেস্টেশন অফ ডিভাইন ফ্রম উইদিন, এরকমই সকল নলেজ ভেতর থেকে আসতে পারে, স্ক্রিপচারাল নলেজ আর স্পিরিচুয়াল। মেবি কোডিং আমি এভাবে শিখতে পারবো না, যেটাকে বলেছিলাম পরাবিদ্যা অপরাবিদ্যা। পরাবিদ্যা তোমার ভেতর থেকে আসতে পারে ফ্রম ইম্পার্ট, দীক্ষা অর সামথিং। আমরা কাহিনী পড়ি কালিদাসের, যেখানে আমরা দেখি উনি খুবই সাধারণ একটা ছেলে ছিলেন, কিন্তু হঠাৎ দেবীর কৃপা হলো, সাডেনলি হি চেঞ্জড। এরকম অনেক উপনিষদে কাহিনী রয়েছে, খুব সিম্পল ডিসাইপল, একটা সিম্পল কাজ করতে দিয়েছে, সঠিক টাইমে সে পরম জ্ঞানী হয়ে গেল। হি হ্যাভ স্টাডিড নাথিং না? এইভাবে আমরা যদি নিজেকে রিসেপটিভ রাখি, খোলা রাখি, এরকম ব্যক্তিরা আমাদের মধ্যে ইম্পার্ট করে দিতে পারে। হয়তো যা আমাদের বলার ক্ষমতায় নেই, বোঝার ক্ষমতায় নেই, হঠাৎ আমাদের অনুভূতিতে চলে আসে। যা আমাদের কোনো ক্ষমতা নেই, তারা এসব করতে পারে। আর হয়তো ঋষিরাও এভাবে অ্যাক্টিভেটেড থাকে। ইফ দে ওয়ান্ট টু বি অ্যাক্টিভেটেড এগেইন ইন দিস ওয়ার্ল্ড, যে তাদেরকে আমরা ভুলে গেছি, দে উইল স্টার্ট অ্যাক্ট। আচ্ছা, তারা আমাদের মধ্যেই অ্যাক্ট করবে, আমাদের দ্বারাই অ্যাক্ট করবে। হয়তো আমাদের কনসিয়াসনেসকে তারা প্রভাবিত করতে পারে। তো এগুলি আমার অ্যাজাম্পশনস, ডু নট বিলিভ সাচ থিংস। দেখো সেম ট্র্যাপ না, আবার আমার কথা আবার যদি বিলিভ করা শুরু করে দাও, ইউ এক্সপ্লোর ইউর ওন পাথ, নাহলে একই জিনিস হয়ে যাবে। আমাকে হয়তো আজকে ডিসবিলিভ করলে বা বিলিভ করবে, কালকে আরেকজনকে ধরে নেবে। কিন্তু ইফ ইউ আর এক্সপ্লোরিং, কন্টিনিউ, ইট ইজ ফাইন পাথ। বাট এক্সপ্লোরেশন বন্ধ হওয়া চায় না, যে মেনে নেবো খুব সুন্দর বলছি, খুব লজিক্যাল। নো, এক্সপ্লোর। ঈশা ইজ দ্যাট গ্রাউন্ড। তো যেটা আমি রিয়েলাইজ করলাম যে ইম্পার্ট, ইট ইজ তন্ত্রা। Tantra is the technique to impart. Vedanta is the theoretical knowledge that you can gain. Yoga and Tantra is the practical path that you follow and transcend. Yogaর মধ্যে যে মূল প্রাণ দেয় তা আসে তন্ত্রা থেকে। So a yoga, a guru is not complete until and unless he can impart. If he can recite scriptures, সে যদি scriptures নিয়ে কথা বলতে পারে, he is a pandit and acharya, we respect them. তুমি যদি ইম্পার্ট চাও, যে তোমার মধ্যে কেউ বীজ বপন করে দেবে যা তোমার করার কোনোদিন ক্ষমতা নেই, এটা ইম্পার্ট করে দেবে, হি মাস্ট বি এস্টাবলিশড আ সিদ্ধা। সদ্গুরু ইজ দ্যাট ফর দ্য ওয়ার্ল্ড নাও। এরকম আরো আছেন, বাট কে এখন প্রভাব করতে পারছেন? সদ্গুরু। হি হ্যাজ দ্য নেসেসারি স্কিলস, আন্ডারস্ট্যান্ডিং, কিভাবে সোসাইটিকে অ্যাপ্রোচ করতে হবে। আমরা এই সম্ভাবনাগুলোকে দেখতে হবে। যত ধরনের ক্রিটিসাইজ স্পিরিচুয়ালি সদ্গুরুর বিরুদ্ধে রয়েছে, সবগুলির অ্যান্সার আমি স্ক্রিপচারে পেয়ে গেছি। দে হ্যাভ নট স্টাডিড, অর ইফ দে স্টাডিড, খুবই বায়াসড মাইন্ড নিয়ে পড়েছে, বিলিভ করে নিয়েছে যা পড়েছে। এগুলি দেখার দৃষ্টি নেই যে সদ্গুরুতে এগুলি কিভাবে ম্যানিফেস্টেড হয়েছে। যদি বলতে হয়, একটা সেশনে যোগগুরু রামদেব এসেছিলেন, উনি বলছিলেন যত প্রকার বেদ, বেদান্ত, বেদাঙ্গ, স্বরদর্শন রয়েছে, তন্ত্রর যত সার রয়েছে, সব সদ্গুরুতে অবতীর্ণ হয়ে গেছে। ওনার কোনো কিছু জানার দরকার নেই। ইউ ক্যান পিওরলি ইম্পার্ট। আজকে তোমার কাছে একটা ব্ল্যাঙ্ক ফোন আছে, আমার কাছে একটা ফোন আছে, অনেকগুলি ডেটা, একটা ক্লিক করবো তোমার মধ্যে চলে যাবে, ইফ ইউর ফোন ইজ রিসেপটিভ। সেম হাউ সদ্গুরুর ভূমিকা এখানে। তা আমি বলবো যারা এই পাথে রয়েছে তারা এই জিনিসগুলি ফেস করবে। প্রথমে তো স্ক্রিপচার পড়ো, বাট আটকে যেও না যে দ্যাট ইজ অল, আমি ব্রহ্মজ্ঞানী হয়ে গেছি, নাও আই নো। এটা নিয়ে অনেক ভিডিওস চলছে। সি দ্য লিমিটেশন অফ মাইন্ড।
কারণ কি বেদান্তার মধ্যে কিন্তু বলছেন যে মন বুদ্ধি হাঙ্কারা চিত্তানি নাহম, দিজ আর দ্য 4 অ্যাসপেক্টস অফ মাইন্ড, ইউ আর নট দ্যাট। এবং এইগুলি জানার ক্ষমতা নেই যাকে তুমি টাচ করতে চাইছো, বিকজ হি ইজ ত্রিগুণাতীত, যাকে তুমি টাচ করতে চাইছো। দিজ আর উইদিন গুনাস, গুনাস ক্যান নট নো হুইচ ইজ বিয়ন্ড। তো হুইচ ইজ বিয়ন্ড এর জন্য এমনই কিছু তোমার ভিতরে অ্যাসপেক্ট রয়েছে যেগুলিকে তোমার অ্যাক্টিভেটেড করতে হবে, যেগুলি পারে এমন এক ব্যক্তি যাকে আমরা বলি সদ্গুরু। সে তোমার মধ্যে ওপেন আপ করে দিতে পারে সেই জানার দিকগুলিকে, যেগুলি দিয়ে তুমি জানতে পারবে ওইগুলি যেগুলি গুণের মধ্যে থেকে জানা যায় না। Then maybe one day you also become Trigunatit and realize yourself. বেশি সিরিয়াস না, আমি শুধু এইটা ভাবছি যে আমাদের মোবাইলে যেমন আগে মেমোরি কার্ড লাগানোর একটা সিস্টেম থাকতো, তো তোমার ব্রেইনে বোধহয় মেমোরি কার্ড না, কয়েকটা হার্ড ডিস্ক লাগানো আছে। বিকজ আমি যদি পড়িও এতগুলো বই, তাহলে হয়তো পড়ে নেব, কিন্তু মুখস্থ করে এরকম ভাবে 1-1.5 ঘন্টা কন্টিনিউয়াস বলে যাওয়া, এটা আমার পক্ষে সম্ভব হবে না। তো এনিওয়েজ, বলটা অনেক দূর এগোলো, গোল পোস্টের কাছাকাছি এগোলো, কিন্তু একটা কথা রয়ে গেছে। এত কথা তো ঠিক আছে, এত কথার পরেও যদি আমরা এক্সপ্লোরেশনে না বেরোই, সব ব্যর্থ। এবার কথা হচ্ছে, দেয়ার ইজ ইনার ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম। ইনার ইঞ্জিনিয়ারিং অন্তর জগতের কৌশল সম্পর্কে যে ইঞ্জিনিয়ারিং, বাইরের জগতের তো আমরা জানি, অন্তর জগতের একটা ইঞ্জিনিয়ারিং রয়েছে। দেয়ার ইউ নো অ্যাবাউট শাম্ভাবী মহামুদ্রা ইম্পার্ট হয়, এগুলি হয়। আমি যা বলেছি সবকিছু ছেড়ে দাও মাথা থেকে। আজকে যদি সদ্গুরু এখানে থাকতো, বলতো শেষ, কি যে বলছে ও, দিস আর মাই রেসপন্সিবিলিটি, মাই অ্যাজাম্পশনস। এগুলি যদি তোমাকে এগোতে সাহায্য করে, টেক ইট। এগুলি যদি তোমাকে এগেইনস্টে নেই, এগুলি ছেড়ে দাও তাড়াতাড়ি, স্টপ দিস ভিডিও। এটা বলতে গিয়ে ঋষি পতঞ্জলি বলছেন, দেয়ার আর 2 থিংস, ক্লিষ্টা এন্ড অক্লিষ্ট বৃত্তি। ক্লিষ্টা এন্ড অক্লিষ্ট বৃত্তি, ক্লিষ্ট বৃত্তি হলো সেগুলি যা তোমাকে স্পিরিচুয়ালি ইনক্লাইন্ড করছে, সেম টপিক গুলি। আর ক্লিষ্টা, এই সেম জিনিস যদি তোমাকে স্পিরিচুয়ালিটি থেকে দূরে নিয়ে যায়, ইট ইজ নট গুড। আমার মনে হয় ক্লিষ্টা নিয়ে সবাই নিলেই ভালো। এটার মধ্যে যদি আমি গন্ডগোল করি, ক্লিষ্টার আর ক্লিষ্টার ডেফিনেশনের মধ্যে কিছু করার নেই, গুলিয়ে যেতেই পারে মাঝে আগে পরে। কিন্তু you can try inner engineering. There are hatha yoga practices, you can learn those hatha yogas also. আমরা ত্রিপুরাতে এগুলি অর্গানাইজ করতে থাকি। You can learn hatha yoga practices. আমি এক্সপ্লোরেশন করব না এগুলি কি, সদ্গুরু একমাত্র করতে পারবেন। আমার অ্যাজাম্পশন আমি আমার কাছে রাখি। There are hatha yoga things. There are advanced practices also you can learn after inner engineering or Shambhavi Mahamudra Kriya. এবার কথা হলো, আমি কোনোটাই করতে চাই না। আমি একটা সেন্টারে যেতে চাই না, ইনার ইঞ্জিনিয়ারিং করতে চাই না। অনলাইন ইউ হ্যাভ নেটফ্লিক্স সাবস্ক্রিপশন, ইউ হ্যাভ অ্যামাজন সাবস্ক্রিপশন, এইভাবেই না ইনার ইঞ্জিনিয়ারিং নিয়ে নাও। অনলাইন ইনার ইঞ্জিনিয়ারিং অফারও চলতে থাকে মাঝে মধ্যে স্টুডেন্টদের জন্য। দেখে দেখে বাংলা ল্যাঙ্গুয়েজে রয়েছে, ইংলিশ, তামিল, সব ল্যাঙ্গুয়েজে রয়েছে, নিয়ে নাও, ঘরে বসে বসে কমপ্লিট করে নাও। এবার আমার ইনার ইঞ্জিনিয়ারিং করারও শখ নেই, আমি সাধারণ কিছু প্র্যাকটিস করতে চাই। জাস্ট ডাউনলোড অ্যান অ্যাপ, মিরাকল অফ মাইন্ডস। There is something called Miracle of Minds, একটা অ্যাপ, এন্টায়ারলি ফ্রি, যা লঞ্চ হয়েছে। এটা থেকে 7 মিনিটস এর একটা মেডিটেশন করে নাও। ওকে, you will see some results if you are open. এটাকে বাড়ানো যায়, কমানো যায়। তারপর তোমার যদি মনে কিছু কোয়েস্ট থাকে যা তুমি সদ্গুরুকে জিজ্ঞেস করতে চাও, এই অ্যাপের মধ্যে ফিচার রয়েছে, যেমন চ্যাট জিপিটি রয়েছে, এরকমই এই অ্যাপের মধ্যে ফিচার রয়েছে। ইউ ক্যান আস্ক ইউর কোয়েশ্চেন্স। সদ্গুরুর যত আর্কাইভস রয়েছে এগুলি থেকে এআই মডিফাইড করে তোমাকে একটা পারফেক্ট অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে। তো এগুলি পসিবিলিটিস যা এখন ত্রিপুরাতে রয়েছে। ইউ ক্যান এনরোল ফর ইনার ইঞ্জিনিয়ারিং এন্ড এক্সপ্লোর। আমার মনে হয় যে আমরা পডকাস্টের একদম বোধহয় শেষের দিকে পৌঁছে গেছি। যদিও এই কথা তো কখনোই শেষ হবে না, নেভার এন্ডিং টক্স, কিন্তু তাও যেহেতু সময়ের একটা বাধ্যবাধকতা রয়েছে, আমরা আজকের পর্বটা এখানেই শেষ করব। তোমার সাথে দেখা হবে আবার অন্য কোনো পর্বে, অন্য কোনো টপিক নিয়ে। আমরা হয়তো আরো নতুন নতুন গোলের দিকে এগিয়ে যাব। দর্শক বন্ধুদের কাছ থেকে বিদায় নিচ্ছি এই মুহূর্তে, ফিরবো নতুন কোন এপিসোড নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আজকের এপিসোডের কোন পার্টটা আপনাদের সবচেয়ে বেশি ভালো লাগলো। টাটা, দেখা হচ্ছে পরের পর্বে।